আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আফনান আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আন্তর্জাতিক বিষয়াবলীর বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান পার্ট 2 মানে ক্লাস 2 নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো গতদিন আমরা একটি ক্লাস করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অন্য পার্টটা শুরু করব। তো ইতিমধ্যে আমাদের সাথে মানে হু হু করে সবাই যোগ দিচ্ছেন। কেয়ামনি, আফিফা আক্তার, রুবি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শামসুল আলম স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখছেন ক্লিয়ার। এর মধ্যে আমাদের সদরকার ব্রাঞ্চ শাখার পরিচালক পরিচালক না, আমাদের স্টুডেন্ট যোগ দিয়েছেন একজন, তাকে দেখতে পাচ্ছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমাদের শারমিন রহমান লিখেছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই। সঞ্জয় দাস যুক্ত হয়েছেন, শুভ রহমান, এই যে আহসানুল্লাহ ইউনিভার্সিটির ওদের ইঞ্জিনিয়ার সাহেব যুক্ত হয়ে গেছেন। ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন? এমডি আশিকুল ইসলাম যোগ দিয়েছেন। হাসান ফেরদৌস আপন যোগ দিয়েছেন। কামরুন নাহার ইসলাম যোগ দিয়েছেন। সঞ্জয় দাস লিখেছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনারা মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েন না, তাহলে তো এটা পসিবল হবে না, তাই না? মেসেঞ্জারে যদি মেসেজ পাঠান এটা তো দেখতে পারবো না। আপনারা পেজে এসে মেসেজ পাঠান। আপনারা অনেকেই মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছেন, এটা উত্তর দেবো কিভাবে বলেন? তো আজকে আমাদের, আমি তো ক্লাস নেব ইনশাল্লাহ। আপনাদের নতুন একজনের সাথে পরিচয় করিয়ে দেই। উনি খুব শীঘ্রই বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। আমাদের শ্রদ্ধেয় শাওন স্যার, শাওন স্যারের সাথে একটু পরিচিত হন। বেশ উনি জনপ্রিয় স্যার, আমাদের বিসিএস কনফার্মে জয়েন করেছেন এবং খুব ভালো ক্লাস নিচ্ছেন। তো আজকে আমার সাথে উনি পাশে থাকবেন, ক্লাস মানে এমনিতেই বসে আছেন আর কি। তো খুব শীঘ্রই উনি আপনাদের সামনেও আসবেন ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চাচ্ছি সেটা আমরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। সেই বিষয়টি ছিল হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমরা বিশ্বব্যাংক এবং আইএমএফ এর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশ্বব্যাংক এবং আইএমএফ থেকে অল্প কিছু কথা বাকি আছে, সেগুলো করে আজকে আমরা আইটিও, গ্যাট, ডাব্লিউটিও এবং এবং এআইআইবি, এনডিবি, ব্রিক্স এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইনায়া দুমনা নিপাউ, সর্বনাশ, আমার তো মানে নাম উচ্চারণ করতে গিয়েই খবর হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম আর কি। স্যার কি যেন শব্দ হচ্ছে? হ্যাঁ, পাশে ফ্যান চলছে তো ফ্যানের একটু শব্দ হচ্ছে। খুব গরম তো। আচ্ছা, আমরা আমার মনে হয় ক্লাসটা শুরু করে দিই, নাকি বলেন? আমাদের অনেকেই যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। তো আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা বিশ্বব্যাংক এবং আইএমএফ সম্পর্কে একটু রিভিউ দেই। হ্যাঁ, একটু রিভিউ দেই। সেটা হচ্ছে যে ব্রিটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠিত হয়, যার কারণে বিশ্বব্যাংক এবং আইএমএফ কে ব্রিটন উডস প্রতিষ্ঠান বলে। আপনারা লাইভগুলো শেয়ার করে দেন, আপনারা যে যার আইডি থেকে লাইভগুলো শেয়ার করে দেন, তাহলে আরো অনেক লোক একসাথে দেখতে পাবে। তাহলে আমাদেরও ভালো লাগবে, আলোচনা করতে আরো ভালো লাগবে। আপনারা অনুগ্রহপূর্বক লাইভ আপনাদের যার যার আইডি থেকে লাইভ শেয়ার করে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যারা বন্ধু বান্ধব যারা আছেন তারা দেখতে পাবেন। রৌনক হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রৌনক হাসান, আমাদের লাইভটা খুব দ্রুত শেয়ার করে দেন। অনিশাহা, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভটা শেয়ার করুন দ্রুত, তাহলে আমাদের ভিউয়ার সংখ্যা বেড়ে যাবে, আলোচনা করতে ভালো লাগবে। সাদ্দাম হোসেন, এই যে সাদ্দাম হোসেনকে পাওয়া গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি সুন্দর সুন্দর নাম। বেকায়দায় বাচ্চা আছি আমাদের সাথে যোগ দিয়েছেন, খুব মজার নাম। হ্যাঁ, আমাদের রবিউল স্যার,
আশীর্বাদ হয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রবিউল স্যারের জন্য অভিনন্দন। শুভ রহমান সালাম জানিয়েছেন, লিখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আপনি কেমন আছেন? আপনাকে দেখে ভালো লাগছে। হ্যাঁ, আপনাকে দেখেও ভালো লাগছে, বিশেষ করে আপনার বিড়াল প্রীতি এবং বিড়াল নিয়ে মাঝে মাঝে আপনি কিছু লেখেন, বেশ ভালো লাগে আমার কাছে। তবে আপনি যদি একটু বাংলায় লেখেন আমার মনে হয় পড়তে একটু সুবিধা হবে। বাংলায় অভ্র দিয়ে লিখলে বুঝতে একটু সুবিধা হবে। মানে বাংলিশ করে লেখেন তো বুঝতে মাঝে মাঝে একটু অসুবিধা হয়। তো বাংলায় লিখলে সবাই মানে পড়ে খুব মজা পাবে, আপনার আবেগ অনুভূতিগুলো, বিড়াল নিয়ে আপনার ভালোবাসাগুলো। আচ্ছা, আমাদের ভিউয়ার সংখ্যা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি মূল আলোচনায় চলে যেতে চাই। হাবিবুর রহমান যুক্ত হয়েছেন। দেনাদার মানুষ, ইয়ে বাবা দেনাদার মানুষ কেন ভাই? কত টাকা দেনা হয়ে গেছেন? স্যার কেমন আছে? আজকে খুশি লাগছে অনেক। না ভাই, আমি তো এমনিতে এরকমই থাকি, খুশির তো কিছু নাই। হ্যাঁ, এমনিতে আমাদের বিসিএস কনফার্মের সম্মানিত পরিচালক মহোদয় রাজিউর রহমান রাজীব ভাই যুক্ত হয়েছেন। রাজিউর রহমান রাজীব ভাইকে অভিনন্দন। আসলে আমি নিজেও তো বিসিএস কনফার্মের একজন ক্ষুদ্র একজন শিক্ষক। তো আমার থেকেও অনেক ভালো ভালো শিক্ষক সেখানে আছেন। তা আমি একজন খুবই নগণ্য একজন মানুষ, সামান্য অল্প বিস্তর পড়াতে পারি আর কি। যা পারি ওই স্বল্প জ্ঞান নিয়ে আপনাদের সামনে হাজির হই। আসলে জ্ঞানের ঝুলিটা বেশি নয়, চেষ্টা করি একটু রেগুলার স্টাডি করার জন্য, তাতে যতটুকু পারি তো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি আর কি। তো বিসিএস কনফার্ম মালিবাগ শাখা যুক্ত হয়েছেন, সেই সাথে আরও অনেক বেশ কয়েকটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের কয়েকটা পেজ যুক্ত হয়েছে আমাদের সাথে। আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে। ক্লাসটা আসলে সবার জন্য। আমি বিসিএস কনফার্মের টিচার বিষয়টা এমন নয়। হ্যাঁ, আমরা এই যে বস ইংলিশ কেয়ার গ্রুপ থেকে আমি এটা আসছি, সবাই আমাদের এটা শেয়ার করছে। আসলে আমি বিসিএস কনফার্মের টিচার হয়ে আপনাদের সামনে আসিনি। আমি জাস্ট একটা গ্রুপ স্টাডির মতো আমরা একটা আলোচনা করার জন্য এখানে আসছি। হ্যাঁ, আপনারা সবাই এখানে যুক্ত হতে পারবেন, সবাই ক্লাস করেন, কোনো সমস্যা নেই। এটা শুধু বিশেষ কনফার্ম স্টুডেন্টদের জন্য, সেটা বিষয়টা এমন মনে করবেন না যে স্যার তো বিশেষ কনফার্মের ক্লাস নেয় তার মানে আমরা দেখবো কেন, বিষয়টা এমন মনে করার কিছু নেই। তো সবার জন্য এটা নিচ্ছি, কেমন? আমাদের বেশি বেশি করে আমাদের বস ইংলিশ কেয়ার যে পেজ আছে সেই পেজের সাথে যুক্ত হবেন, অন্যদেরকে ইনভাইট করুন। আমরা আরও নতুন নতুন অনেক ভালো ভালো ক্লাস নিয়ে সামনে আসবো। বাংলা, অঙ্ক, ইংরেজি তো ক্লাস হচ্ছেই, সেগুলো নিয়েও আমরা রেগুলার আসব। আচ্ছা, রাসেল আহমেদ রাজ লিখেছেন, কোন চুক্তির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠিত হয়? ভাইয়া শুরুতেই বলে দিয়েছি, ব্রিটন উডস চুক্তি। কেমন? ব্রিটন উডস চুক্তি। আচ্ছা, বেকায়দায় বাচ্চা আছি একটা কোশ্চেন করছেন, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে নিচের কোন প্রতিষ্ঠান থেকে? ডেফিনেটলি আইডিবি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আইডিবি লিখেছেন, আইডিএ হবে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, কারণ আমি বলেছি যে বিশ্ব ব্যাংকের এই উইংটা যে কয়েকটা প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে, সেই টপ লিস্ট 10টার মধ্যে বাংলাদেশ আছে দ্বিতীয়তে, প্রথমে আছে ইথিওপিয়া। আমরা গত ক্লাসে কিন্তু বিষয়টা আলোচনা করেছিলাম। কেমন? ইথিওপিয়া ফার্স্টে আছে, দ্বিতীয়তেই রয়েছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। কেমন? যারা বিনা সুদে শুধু সার্ভিস চার্জ নিয়ে ঋণ প্রদান করে। আর বাংলাদেশ এই সংস্থা থেকেই 2.5% সার্ভিস চার্জ, অনেকে বলে এটা 2.5% সুদ, এই 2.5% সুদে বা সার্ভিস চার্জ আপনি যেটাই বলেন না কেন, সেটা থেকে এই পার্সেন্ট সার্ভিস চার্জ বা সুদে বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। কেমন? আচ্ছা, তো আমরা অনেক আলোচনা করেছিলাম, কিন্তু মজার বিষয় যে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই, তাই না? তো আমরা একটা জিনিস সবসময় মাঝে মাঝে সব বইয়ে মুখস্থ করি, সেটা হচ্ছে যে বেকায়দায় বাচ্চা আছে, মানে আমার প্রশংসা করেছেন। আসলে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তবে আমার মনে হয় প্রশংসা মনে মনে রাখলে ভালো লাগবে। কেমন? আমার কোন জিনিসটা ভালো লাগে না সেটা একটু বলেন, তাহলে আমার মনে হয় সেটা সংশোধন করার আমি চেষ্টা করব। কেমন? মানে
হয়তো হতে পারে ক্লাসের কোনো বিষয় ভালো লাগে না, সেটা আমাকে বলেন স্যার এটা এইভাবে বলেন, তাহলে আরও মনে হয় ভালো লাগবে আর কি। কেমন আপনাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়বে। আচ্ছা, বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল স্যার? মাহবুব আহমেদ মুন। ভাইয়া গত ক্লাসে বলেছিলাম শুরুতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক নামে কিছুই ছিল না, শুরুতে ছিল আইবিআরডি, এখনো আইবিআরডি আছে। কেমন? এখনো আইবিআরডি আছে। তাহলে বিশ্বব্যাংক শুরুতে যে নামটি ছিল তার নাম ছিল আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই নামটি ছিল। কেমন? আর এখন আমরা বিশ্বব্যাংক বলতে দুটো প্রতিষ্ঠানকে বুঝি, এটা হলো আইবিআরডি এবং আইডিএ। শুভ রহমান লিখেছেন ভালো লাগে সবই, যেদিন লাগবে না জানাবো আপনাকে স্যার। আচ্ছা ঠিক আছে, সেই দিনটা আমি আসলে দেখতে চাই না, যেদিন ভালো লাগবে না। চেষ্টা করব যে ভালো লাগা নিয়ে আছি সেই ভালো লাগাটা নিয়েই যেন আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে আমাকে বিদায় করেন। কেমন? ভালো লাগাটা নিয়েই কবরে যেতে চাই, আপনাদের মাঝে অন্তরের মধ্যে বেঁচে থাকতে চাই। মানুষ তো আসলে ক্ষণিক সময়ের জন্য পৃথিবীতে আসে, মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে। সুখদেব হালদার, স্যার ক্লাস শেষে একটা স্টোরি বললেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন। ক্লাস শেষে মাথা হ্যাং হয়ে যাবে তো তখন একটা চমৎকার একটা স্টোরি না, একদম বাস্তব একটা কথা, বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। এটা আজও অবিশ্বাস্য হয়ে আছে, সায়েন্সের কোনো এটা একটু কোনো ব্যাখ্যা নেই, সে ঘটনা আমি শেয়ার করব, একটু মনে করবেন একদম লাস্টের দিকে এসে। মূল আলোচনায় চলে যাচ্ছি। সাউন্ড সিস্টেম ক্লিয়ার না? সাউন্ড সিস্টেমে কি শো শব্দ হচ্ছে? বিষয়টা এমন, শো শব্দ হচ্ছে, ফ্যানের একটু শব্দ হতে পারে আর কি। হ্যাঁ আচ্ছা, রাসেল আহমেদ রাজ, হরমুজ প্রণালী কি পারস্য উপসাগর না ওমান উপসাগর? সেদিন বলছেন পারস্য সাগর, আরব সাগর। ভাইয়া আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, আমি যেটা বলেছি সেটাও ঠিক আছে। আসলে যদি বৃহত্তর ভাবে দেখেন, যে যদি আপনাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসে যে হরমুজ প্রণালী কোন দুটি উপসাগরকে সংযুক্ত করেছে, তাহলে আমি বলবো পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর, এবং বলবো ওমান উপসাগর। কিন্তু যদি প্রশ্ন করি যে হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে, তাহলে কিন্তু যদি অপশনে পারস্য উপসাগর এবং আরব সাগর থাকে, যদি সাগর কথাটা থাকে তখন তো আপনি সেটা দেবেন। কেমন? কারণ আপনি আরব ওমান উপসাগরটা ঠিক পার হয়েই আরব সাগর। অপশন দেখবেন, অপশন দেখলে আপনি বুঝতে পারবেন। কেমন? অপশন দেখলে বুঝতে পারবেন যে কোন উত্তরটা ঠিক। যদি বলেন দুটোই ঠিক, তাহলে সবচেয়ে কাছাকাছি কোনটা? তাহলে কাছাকাছি হচ্ছে ওমান উপসাগর, তাহলে সেটা আনসার করবেন। যদি দেখেন যে পারস্য উপসাগর, ওমান উপসাগর, পারস্য উপসাগর, আরব সাগর, দুটোই আনসার আছে, তাহলে সবচেয়ে কাছাকাছি যেটা সেটা হলো ওমান উপসাগর, তাহলে ওমান উপসাগর। হ্যাঁ, তো এটা আনসার, প্রশ্ন দেখলে আনসারটা আপনি ক্লিয়ার করবেন। আপনারটাও ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। আমি একটু বৃহত্তর পরিসরে বলেছিলাম, ওই জায়গাটা হয়তো আমি স্কিপ করে গিয়েছিলাম, এই জন্য প্রশ্নটার উদ্রেক হয়েছে। আচ্ছা যাই হোক, তো একটা বিষয় আমাদের বইয়ে সবসময় একটা বিষয় লেখা থাকে যে অর্থ সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এই কথাটা যদি আমি বলি তাহলে কিন্তু একটা জায়গায় একটা ভুল থেকে যাবে। বিষয়টা এমন যে আপনি একটা বাসা বানালেন, বাসাটা তৈরি করলেন, বাসাটা অনেক সুন্দর, কিন্তু সেখানে কয়েকটা জায়গায় আপনি ইট দেননি, সেই জায়গাটা আপনি ফুটো করে রেখেছেন, তাহলে ওই দিক দিয়ে কিন্তু চোর ঢুকবে, তাই না? তো আমি যদি বলি যে টাকা পয়সা সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, তাহলে কিন্তু ঠিক ওই ভুলটাই হবে। বরং আমরা এটা বলবো টাকা পয়সা সংক্রান্ত অধিকাংশ প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। অধিকাংশ, দেখেন আমি কি সব বলেছি? সব বলি নাই। আচ্ছা, আমি যদি বলি টাকা পয়সা সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, তাহলে তো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হইতে হবে ওয়াশিংটন ডিসিতে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হইতে হবে ওয়াশিংটন ডিসিতে, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হইতে হবে ওয়াশিংটন ডিসিতে, তাই না? তারপরে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে ব্রিক্স ব্যাংক বলি, সেটার সদর দপ্তর হইতে হবে ওয়াশিংটন ডিসিতে, AIIB,
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটা সদর দপ্তর হতে হবে ওয়াশিংটন ডিসিতে। তারপরে স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার ফলে ফার্স্ট যে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল OECD, এখন যেটার নাম, প্রথমে OEEC নাম ছিল, এটা সদর দপ্তর হতে হবে ওয়াশিংটন ডিসিতে। কিন্তু এগুলোর কোনোটারই কিন্তু সদর দপ্তর ওয়াশিংটন ডিসি না, এগুলোর সদর দপ্তর ভিন্ন ভিন্ন জায়গায়। তাহলে আমরা এটা এরকম বলবো, বিশ্বব্যাংক গ্রুপ অথবা ব্রিটন উডস প্রতিষ্ঠান বলতে যা যা বুঝি সবগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। তাহলে এই কথাটা বললে ঠিক হবে। আর যদি আরেকটু ঘুরিয়ে বলি যে টাকা পয়সা সংক্রান্ত অধিকাংশ প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, তাহলে এটা বললে ঠিক হবে। শুধু গণহারে আমরা এটা বলে গেলে হবে না। ইদানিং আমি দেখছি যে এটা গণহারেই অনেকে লাইভে এসে বলছেন, তারপরে বিভিন্ন বইতেও একদম গণহারে লেখা থাকে, তাহলে স্টুডেন্টরা কনফিউজড হয়, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাবেন। এখন আমি যদি বলি যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, তাহলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, অথবা আমি যদি বলি যে EBRD, ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা সদর দপ্তর কোথায়? আচ্ছা, এটাও তো মানে IBRDর সাথে অনেকটা মিল আছে, তাহলে আপনি এখন ওয়াশিংটন ডিসিতে লিখে দিলেন, তাহলে এটা হবে না? এটা হবে না, এটা সদর দপ্তর লন্ডনে। এই জন্য আমরা বলবো অধিকাংশ টাকা পয়সা সংক্রান্ত যেগুলো বৈশ্বিক একদম সারা ওয়ার্ল্ডে কাজ করে, সারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, এই কথাটা বললে ঠিক আছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে এরকম সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। কিন্তু আমরা যদি বলি শুধু টাকা পয়সা সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, তাহলে কিন্তু এটা হবে না, এটা ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে বিশ্ব ব্যাংক গ্রুপ অথবা ব্রিটন উডস প্রতিষ্ঠান বলতে যা যা বুঝি সবগুলো সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি ভুল হবে না। হ্যাঁ, তো মাঝে মাঝে যদি আপনারা যদি অপশনে পান নিউ ইয়র্ক, এখন নিউ ইয়র্কও আছে, ওয়াশিংটন ডিসিও আছে। এখন চিন্তা করলেন পরীক্ষার হলেতে ভুলে গেছেন, প্যাচ লেগে গেল, হাই নিউ ইয়র্ক হবে না ওয়াশিংটন ডিসি হবে, তখন কি করবেন? তখন তো মানে প্যাচ লেগে যাবে, ওয়াশিংটন ডিসি না নিউ ইয়র্ক। এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা একটা জিনিস চিন্তা করি যে ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ডিসি সাহেব কি করে? ডিসি সাহেব দেখেন না এই যে এখন বিভিন্ন লোকের মধ্যে ত্রাণ অর্থ বিতরণ করতেছে, তো সুতরাং ডিসি আছে যেখানে টাকা আছে সেখানে। আর ডিসি অনেক ডিসি অনেক সৎ অনেস্ট, কিন্তু কিছু কিছু ডিসি আছে না টাকা পয়সা খায়, ঘুষ খায়। তো ডিসি হলেই কিন্তু তার টাকা পয়সা লেনদেন করা লাগে, কেউ মানুষের মধ্যে বিতরণ করে, কেউ নিজের পকেটের মধ্যে ঢুকায়। সুতরাং চিন্তা করবেন ডিসি সাহেব টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করে বেশি, বাস মানে টাকা পয়সা সংক্রান্ত অধিকাংশ প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। আশা করি বুঝতে পেরেছেন কেমন। আচ্ছা, আমরা এবার আসেন বিশ্ব ব্যাংকের বিভিন্ন কান্ট্রি ডিরেক্টর আমরা দেখি। বাংলাদেশে একজন কান্ট্রি ডিরেক্টর আছে, আর আমরা ফার্স্টের ক্লাসে বলেছিলাম যে প্রতিটি দেশের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেম র্যাঙ্ক বা জ্ঞানের দিক দিয়ে সমতুল্য পর্যায়ের একজন পরিচালক, একজন নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর, আর একজন অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে একজন নির্বাহী পরিচালক এবং একজন বিকল্প নির্বাহী পরিচালক বিশ্ব ব্যাংকের যেয়ে থাকেন। এখন কথা হলো যে তাহলে বাংলাদেশ থেকে দুইজন গিয়েছে না, একজন পরিচালক, একজন বিকল্প নির্বাহী পরিচালক। মনে রাখবেন এদের প্রত্যেকের মেয়াদ কিন্তু 5 বছর করে, এবং সেটা রেনু হতে পারে। তাহলে বাংলাদেশ থেকে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর গিয়েছেন, তিনি কে? চটপট করে কাগজে লিখে ফেলেন। বাংলাদেশ থেকে প্রেরিত বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক জুনায়েদ আহমেদ, যদিও ওনার মেয়াদ প্রায় শেষ দিকে। বাংলাদেশ থেকে প্রেরিত বিশ্ব ব্যাংকের পরিচালক জুনায়েদ আহমেদ। জুনায়েদ আহমেদ। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে উনি এখন কোথায় আছেন, কি করছেন? উনি কি বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বসে ক্লারিক্যাল কাজ করছেন, না কোনো বিশেষ দায়িত্বে আছেন? হ্যাঁ বন্ধুরা, উনি কিন্তু একটা বিশেষ দায়িত্বে আছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, উনি ভারতে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। পাশে লিখে রাখেন, তিনি ভারতে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। উজ্জ্বল লিখেছেন উনি পরিচালক। ভাইয়া পরিচালক আমরা বলি, কিন্তু এক্স্যাক্ট আসলে মানে পুরাটা হলো এক্সিকিউটিভ ডিরেক্টর। হ্যাঁ, ওনার র্যাঙ্কটার নাম হলো এক্সিকিউটিভ ডিরেক্টর, আমরা ডাইরেক্ট শুধু পরিচালক বলি। হ্যাঁ, কিন্তু পুরোটার নাম হচ্ছে নির্বাহী পরিচালক
আচ্ছা, উনি ভারতে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। কেমন? উনি বর্তমানে ভারতে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। এখন আর একটা কথা, সেটা হচ্ছে যে তাহলে বাংলাদেশ থেকে তো আর একজন বিকল্প নির্বাহী পরিচালক গিয়েছেন, তিনি কে? তিনি এখন কোথায় আছেন? এটা একটু আমাদের জানার দরকার। লেখেন, বাংলাদেশ থেকে প্রেরিত বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, বাংলাদেশ থেকে প্রেরিত বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শফিউল আলম। এই যে কিছুদিন আগে যিনি মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, মনে আছে নিশ্চয়ই তার কথা, মুখে দাড়িওয়ালা একজন ভদ্রলোক, শফিউল আলম। এখন প্রশ্ন হতে পারে, উনি এখন কোথায় আছেন, নাকি বলেন? উনি এখন কোথায় আছেন? শফিউল আলম এখন কোথায় আছেন? মজার বিষয়, বিকল্প নির্বাহী পরিচালক মাঝে মাঝে অনেকগুলা দেশের দায়িত্বে থাকেন। তার মানে বাংলাদেশ থেকে প্রেরিত বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শফিউল আলম, লেখেন, তিনি বর্তমানে বাংলাদেশ, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার বিকল্প নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশ থেকে প্রেরিত বাংলাদেশ, উনি একই সাথে বাংলাদেশেরও কিন্তু বিকল্প নির্বাহী পরিচালক। ভারতের, মজার বিষয় খেয়াল করেন, ভারতে নিযুক্ত বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং বিকল্প নির্বাহী পরিচালক বাংলাদেশি। তিনি বাংলাদেশ, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর। এখন খেয়াল করেন, বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক শফিউল আলম, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এখন আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বিশ্ব ব্যাংক থেকে নিযুক্ত বাংলাদেশে কোন ব্যক্তি কান্ট্রি ডিরেক্টর? মোশাররফ হোসেন বলেছিলেন, স্যার ভাইয়া এটা তো আগের তথ্য, ওই শফিউল আলম কিছুদিন আগে জয়েন করেছেন। কেমন? কিছুদিন আগে জয়েন করেছেন। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে তাহলে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে, কিছুদিন আগে চীনের একজন ছিলেন কিমিয়াও ফান, কিন্তু উনি এখন নেই। কেমন? এখন ওনার মেয়াদ শেষ, 5 বছর ওনার মেয়াদ শেষ, নতুন একজন এসেছেন। উনি ক্যামেরুনের নাগরিক, একজন নারী, নাম তার মার্সি মিয়াং টেম্বন। লেখেন, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্যামেরুনের, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্যামেরুনের মার্সি মিয়াং টেম্বন। দেনাদার মানুষ লিখেছেন, তাহলে ভারতে 2 জন হয়ে যাচ্ছে না? সমস্যা নাই, প্রত্যেকটা দেশে 2 জনই থাকেন। কেমন? কান্ট্রি ডিরেক্টর এবং বিকল্প নির্বাহী পরিচালক। কান্ট্রি ডিরেক্টর অবর্তমানে বিকল্প নির্বাহী পরিচালক দায়িত্ব পালন করেন। কিন্তু সেম দেশেরই কান্ট্রি ডিরেক্টর সাধারণত নিয়োগ দেওয়া হয় না। যে বাংলাদেশে দেখেন, বিকল্প নির্বাহী পরিচালক এটা একটা অ্যাডিশনাল, মানে যদি সে না থাকেন সে দায়িত্ব পালন করবেন, কিন্তু মূল দায়িত্ব কিন্তু কান্ট্রি ডিরেক্টর পালন করে থাকেন। এই জন্য যার নিজ দেশে সাধারণত নিয়োগ দেওয়া হয় না। এটা কেমন? সাধারণত হয় না, ব্যতিক্রম তো আছে, সাধারণত এটা করে না। যেমন একজন পুলিশ অফিসার, একজন পুলিশের এসপিকে তার নিজ জেলায় কিন্তু মানে পাঠানো হয় না। আচ্ছা, তাহলে আমরা বিশ্ব ব্যাংকের মোটামুটি আমরা বিষয়টা বুঝে ফেলেছি, তাই না? আচ্ছা, রৌনক হাসান লিখছেন যে দেনাদার মানুষ, ভাই আপনি এত দেনা নেন কেন ভাই? যে দেনায় পড়ে সে বোঝে। কেমন? আচ্ছা, উম্মে সামিয়া ইসলাম সামিয়া লিখেন, স্যার নামটা আরেকবার বলেন প্লিজ। হ্যাঁ, ক্যামেরুনের মার্সি মিয়াং টেম্বন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন কথা হলো, বিশ্ব ব্যাংক কয়টি কাজ করে? লিখে রাখেন, বিশ্ব ব্যাংক 8টি কাজ করে। 8টা সেক্টরে তারা মানে মনোনিবেশ করে সেখানে অর্থায়ন করে বর্তমানে। আগে 5টি ছিল, আগে 6টি ছিল, এখন 8টি হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, 8টি কি কি? একদম পরিষ্কারভাবে মাথায় রাখবেন, MDG মিলিয়ন ডেভেলপমেন্ট গোল,
এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের যেই যেই 8টা লক্ষ্য আছে, বিশ্বব্যাংক এখন এই 8টা লক্ষ্য নিয়ে কাজ করে। উজ্জ্বল লিখেছেন 4 ইয়ার্স। 4 ইয়ার্স কিসের ভাইয়া? একটু স্যার ওনাদের মেয়াদ কি 4 ইয়ার্স নাকি 5 ইয়ার? সম্প্রতি ভাইয়া বিশ্বব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী তাদের মেয়াদ 5 বছর। হ্যাঁ, আমি বিশ্বব্যাংকের ওয়েবসাইটটা দেখেছি, অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে প্রত্যেকটা মানে এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অল্টারনেটিভ কান্ট্রি ডিরেক্টর বা অল্টারনেটিভ ডিরেক্টরদের মেয়াদ 5 ইয়ার্স লেখা। আচ্ছা, এখন আইএমএফ নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ে যাব। এটা বিসিএস এর রিটেনে বেশ কয়েকবার পরীক্ষায় এসেছিল এবং প্রিলিতেও এটা আসে। সেটা হলো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট লোন, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি। এটাকে বাংলায় বলে কাঠামোগত সংস্কার ঋণ বা কাঠামোগত সংস্কার নীতি। আর একটা হলো হ্যাভিলি ইন্ডিবিটেড পুর কান্ট্রিজ। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা এখন আসেন একটু আইএমএফ এর দিকে চাই, যে আইএমএফ কাজটা কি করে। মনে রাখবেন, বর্তমানে বিশ্বব্যাংক লং টার্ম ঋণ প্রদান করে, আইএমএফ বর্তমানে শর্ট টার্ম ঋণ প্রদান করে। আইএমএফ এর ঋণের আসলে সুদের কোনো ফিক্সড নেই, ও সর্বনিম্ন 0.5%, মানে হাফ, কেমন, অর্ধেক, একেরও অর্ধেক। আইএমএফ 0.5% সুদে সর্বোচ্চ 10 বছর, চিন্তা করেন, সর্বোচ্চ 10 বছর মেয়াদে সে ঋণ প্রদান করে। সর্বনিম্ন সুদ হলো 0.5%, আর সেটার মেয়াদ হচ্ছে, মানে সর্বোচ্চ কোনো সীমানা নেই, কেমন, সর্বোচ্চ কোনো সীমানা নেই, আর মেয়াদ হলো সর্বোচ্চ 10 বছর। তার মানে সর্বনিম্ন সুদ হলো 0.5% আর সর্বোচ্চ মেয়াদ হলো 10 বছর। এইটিতে সে স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে। তার ঋণের আবার একটা ধরন আছে। আইএমএফ এর কাজ হলো বিশ্বব্যাপী মনিটারি সিস্টেমটা নিয়ন্ত্রণ করা। কিছুদিন আগে ব্যাংকের, বা কিছুদিন আগে না, আপনারা ব্যাংকে যদি ভাইবা দিতে যান একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন, কিন্তু সেটা হলো আপনাদেরকে প্রশ্ন করবে যে ডেফিসিট ব্যালেন্স নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠান। এখন ডেফিসিট ব্যালেন্স কি, এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু ভাইয়া বিপদ আছে। ডেফিসিট ব্যালেন্স কি? ব্যালেন্স দুই ধরনের হয়, একটা সারপ্লাস ব্যালেন্স, একটা ডেফিসিট ব্যালেন্স। এই সারপ্লাস ব্যালেন্স এবং ডেফিসিট ব্যালেন্স এইটা আবার কোথা থেকে আসে সেটা আবার আমাদেরকে জানতে হবে। এটা জানতে হলে আমাদেরকে ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। কেমন, যে ব্যালেন্স অফ পেমেন্টটা কি? ব্যালেন্স অফ পেমেন্ট, মনে করেন পেমেন্টের ভারসাম্য বা লেনদেনের ভারসাম্য। স্বল্প কথা যদি আমরা বলি, মনে করুন আপনাকে আমি 10 টাকা দিয়েছি, আপনার কাছ থেকে আমি 5 টাকা নিয়েছি। আপনাকে আমি 5 টাকা দিয়ে 10 টাকা দিয়েছি, 5 টাকা নিয়েছি। এখন দেখেন তো, আপনাকে আমি বেশি দিয়েছি না? আমার কাছ থেকে টাকা বেশি চলে গিয়েছে না? এবং আপনার কাছ থেকে আমার কাছে কম টাকা আসছে না? আপনাকে দিলাম 10 টাকা, আমি আপনার কাছে নিলাম 5 টাকা। তার মানে আমার ঘাটতি আছে কত বলেন তো? 5 টাকা ঘাটতি আছে, কারণ আমি আপনাকে বেশি দিয়ে ফেলেছি। তো আমার জন্য যে এই যে আমার যদি কোনো একটি দেশের সাথে আমাদের আমদানি রপ্তানি হচ্ছে, মনে করুন ভারত থেকে আমরা $100 বিলিয়ন আমরা আমদানি করেছি, বাট ভারতে রপ্তানি করেছি আমরা মাত্র $50 বিলিয়ন। তাহলে ভারতের সাথে আমাদের যখন আমরা রপ্তানি মানে আমদানি করেছি, তাদেরকে তো পেমেন্ট পরিশোধ করতে হয়েছে। আবার যখন রপ্তানি করেছি তারা আবার আমাদেরকে দিয়েছে, আমাদের আয় হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আয় হয়েছে $50 বিলিয়ন, এসেছে আর কি, আয় না, টাকা এসেছে আমাদের দেশে, কিন্তু চলে গেছে $100 বিলিয়ন। এই যে এখানে $50 বিলিয়ন একটা ঘাটতি হলো, এটা হলো ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট ব্যালেন্স। কেমন, ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট ব্যালেন্স। এর ব্যালেন্স অফ পেমেন্ট থেকে আমরা পরবর্তীতে, মানে আমরা বলি না বাণিজ্য ঘাটতি, এই বাণিজ্য ঘাটতিগুলো আমরা নির্ণয় করতে পারি, যে আমাদের কত টাকার বাণিজ্য ঘাটতি। হ্যাঁ, এই জিনিসগুলো। আর শুধু যে আমদানি রপ্তানির ফলেই যে এই ব্যালেন্স অফ পেমেন্ট হয় তা কিন্তু না, এটা মূল একটা। আপনি কোনো কারণে রেমিটেন্স পাঠাতে পারেন, কাউকে গিফট দিতে পারেন, আপনার আত্মীয় স্বজন লেখাপড়া করছে সেই দেশে, সেখানে টাকা পাঠাতে পারেন। এই মানে সোজা কথা, যত ওয়েতে একটি দেশ থেকে টাকা বের হয়, একটি দেশে টাকা ঢোকে, এই টোটালটার প্লাস মাইনাস করে যদি দেখেন যে আপনার দেশে বেশি টাকা এসেছে, তাহলে আপনার সারপ্লাস ব্যালেন্স, যদি বেশি টাকা চলে গেছে তাহলে আপনার ডেফিসিট ব্যালেন্স। কেমন,
তো এখন আর ব্যালেন্স অফ ট্রেডটা শুধুমাত্র আমদানি রপ্তানি দ্বারা বোঝায়, কেমন, এটা শুধু আমদানি রপ্তানি। তো ব্যালেন্স অফ পেমেন্ট দেখলে আমরা ব্যালেন্স অফ ট্রেডটা ধরতে পারি আর কি। তো আইএমএফ যে কাজটা করে, দুটো দেশের মধ্যে যদি বাণিজ্য ঘাটতি থাকে, স্পেশালি বাণিজ্য ঘাটতি, ডেফিসিট ব্যালেন্স, এই বাণিজ্য ঘাটতি এবং ডেফিসিট ব্যালেন্স, তার মানে এই ডেফিসিট ব্যালেন্সটা মনে করেন যে ভারতের সাথে আমাদের $50 বিলিয়ন একটি বাণিজ্য ঘাটতি, কেমন, $50 বিলিয়ন একটি বাণিজ্য ঘাটতি। তাহলে আইএমএফ চিন্তা করবে কেন বাণিজ্য ঘাটতি হলো, ভারতে কি এমন ব্যাপার আছে যার কারণে বাংলাদেশ থেকে কম প্রোডাক্ট তারা রপ্তানি করতে পারছে। তাহলে ভারতকে তারা প্রেশারাইজড করবে যে তোমার এই এই বাণিজ্য বাধা আছে বাংলাদেশের জন্য, তুমি এই বাণিজ্য বাধাগুলো, এই অবস্ট্যাকলগুলো তুলে দাও। এইভাবে তারা এই ডেফিসিট ব্যালেন্স এবং ব্যালেন্স অফ ট্রেড বলেন, তারপর আপনার ব্যালেন্স অফ পেমেন্ট বলেন, এইভাবে তারা এই জিনিসগুলো রিডিউস করার জন্য চেষ্টা করে। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডেফিসিট ব্যালেন্স বা সারপ্লাস ব্যালেন্স নিয়ে কারা কাজ করে, অথবা বিশ্বব্যাপী বাণিজ্য ঘাটতি মোকাবেলার জন্য কারা কাজ করে, তারপরে যদি বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড মনিটারি সিস্টেমটা নিয়ন্ত্রণের জন্য কারা কাজ করে, তাহলে আমরা উত্তর দিব অবশ্যই সেটা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর একটা বিষয়, আইএমএফ প্রতিটা দেশের জন্য পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস তৈরি করে, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, এবং দারিদ্র্য বিমোচন কৌশলপত্র দেখেই কিন্তু বিশ্বব্যাংক একটি দেশকে ঋণ দেবে কি দেবে না সেটা নির্ধারণ করে। এইভাবে বিশ্বব্যাংক এবং আইএমএফ খুবই ক্লোজলি একে অন্যে কাজ করে থাকে। আশা করি বিশ্বব্যাংক এবং আইএমএফ এর কাজগুলো বুঝতে পেরেছেন। এছাড়া আইএমএফ যে কাজটা করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে, তারপর মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করে, সেই দেশের সেন্ট্রাল ব্যাংকে মুদ্রার নীতি কেমন করে করতে হবে সেই বিষয়ে পরামর্শ দেয়, কেমন, যে এই এই কাজ করলে ইনফ্লেশন হতে পারে, আপনি এই এই কাজ করবেন না। তাছাড়া কোনো দেশের সাবসিডি মানে ভর্তুকি তুলে দেয়া, ওদের আইএমএফ এর কথা হচ্ছে যে ভর্তুকি তুলে দাও, কোনো ভর্তুকি থাকা যাবে না, এবং সরকারি কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না, সব বেসরকারি খাতে ছেড়ে দাও, এগুলো হলো ওদের কথা। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে পুঁজিবাদী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করাই হচ্ছে ওদের কাজ। আচ্ছা, আশা করি আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাজটা বুঝতে পেরেছেন। শাওন স্যার আমার পাশে আছে। শাওন স্যার কেমন, বুঝতে পারছেন তো? একদম ক্লিয়ার। আচ্ছা, তো এখন আসেন, আমরা বিশ্ব ব্যাংক আইএমএফ তো পড়লাম, এখন আমরা না আর একটা মজার জিনিস দেখবো, সেটা হলো আমরা শুনি না অনেক সময় যে এশিয়ার বিশ্ব ব্যাংকের নাম শুনেছেন নিশ্চয়ই। দাওয়াত দিতে পারতেন, দাওয়াত দিলেন না। আচ্ছা, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমাদের আলোচনাটা, তাহলে আপনাদের অনেকে শুনতে পাবে। বেশি বেশি করে আপনাদের যার যার আইডি থেকে একবার করে হলেও কিন্তু শেয়ার করুন। আপনাদের কাছে কিন্তু আমরা জাস্ট আর কিছুই চাচ্ছি না, জাস্ট খালি শেয়ারটা চাচ্ছি, যাতে করে আমরা অনেক লোক সেই জিনিসটা একই সাথে দেখতে পারে। আপনাদের কাছে কিন্তু আমরা কোনো পেমেন্ট চাচ্ছি না, কিচ্ছু না, একদম আপনার ভালোবাসার জায়গা থেকে। আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে এসেছি। হ্যাঁ, তো জাস্ট খালি একটাই আপনাদের কাছে আবদার থাকবে, দাবি থাকবে, অনুরোধ না, দাবি থাকবে, জাস্ট আমাদের লাইভগুলো শেয়ার করবেন, কেমন, লাইভগুলো শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই, কেমন। রৌনক হাসান লিখেছেন, মুদ্রাস্ফীতি কিভাবে হয়? চমৎকার একটা প্রশ্ন, মুদ্রাস্ফীতি কিভাবে হয়। এটা আসলে একটু মানে সিম্পলি চিন্তা করি আমরা। সেটা হচ্ছে, মনে করুন আগে 10 টাকাতে একটি জিনিস কিনতে পারতেন, একটি প্রোডাক্টের দাম 10 টাকা, ঠিক আছে। মনে করুন এই কলমটির দাম 10 টাকা। এই কলমটি এখন কিনতে গেলে আপনার 15 টাকা লাগছে, তার মানে আপনার টাকা বেশি লাগছে। জিনিসটা কিন্তু সেম, কিন্তু আপনি বেশি টাকা দিয়ে এটা কিনতে হচ্ছে, আগের কম টাকায় কিনতে পাচ্ছেন না, তার মানে টাকার অবমূল্যায়ন হয়েছে, মানে বেশি টাকায় আপনাকে কিনতে হচ্ছে সেই জিনিস। এটাকে বলে মুদ্রাস্ফীতি। তার মানে আপনার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া, একটি জিনিস আগে যে টাকায় পাওয়া যেত সেটা আরো বেশি টাকা দিয়ে কেনা। হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এবং এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেই বিষয়গুলো কাজ করে, সেই বিষয়গুলো আইএমএফ পরামর্শ দিয়ে থাকে। জাতীয় বাজেটের সারপ্লাস বলে, সেটা কি ভাইয়া মনে রাখবেন, আমরা একটা সময় বলি
কাজী ইয়াসিন ইমরান, আমি আপনার প্রশ্নটার মাত্র উত্তর দিয়ে দিয়েছি। জাতীয় বাজেটে যে সারপ্লাস বলে সেটা কি, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা বলি যে বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট, এটা আসলে মানে ঠিক নয়। হ্যাঁ, বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট এটা আসলে ওই অর্থে ঠিক নয়, কারণ আপনার যা ইনকাম তাই তো আপনি খরচ করবেন। দেখা যাচ্ছে যে যা ইনকাম আপনি ধরছেন সেই অনুযায়ী খরচটা ধরছেন, ঠিক আছে? তো সারপ্লাস বাজেটটা সেটাই বলে যদি দেখা যায় আপনার ইনকাম বেশি বাট খরচ কম, ঠিক আছে? ইনকাম বেশি খরচ কম, ঠিক আছে, এটাকে বলা হয় সারপ্লাস। উজ্জ্বল স্যার মানব সম্পদ কে করে? মানব সম্পদ উন্নয়ন, আচ্ছা, এটাকে বলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কেমন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক এইটা একটা, আর মানব সম্পদ, হ্যাঁ, মানব সম্পদ উন্নয়ন সূচক। তো এই মানব সম্পদ উন্নয়ন সূচক এটা করে বিশ্ব ব্যাংক, এবং মানব উন্নয়ন সূচক এটা করে হচ্ছে ইউএনডিপি। কেমন? রৌনক হাসান কি লিখছেন? পিআরএসপি কে প্রথম চালু করে? ভাইয়া পিআরএসপি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, এটা আইএমএফ করে। কেমন? লিমন রহমান প্রশ্ন করেছেন, এটা আইএমএফ করে। তারপরে উম্মে সানিয়া ইসলাম সামিয়া লিখেছেন, স্যার বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন গুলার ইলাবোরেশন জানালে অনেক ভালো হতো। আপু, আপনি যদি বলেন যে বিসিএস এর জন্য অর্থনৈতিক কোন কোন প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন জানলে ভালো হতো, এটা বেশি ভালো হতো, কারণ অ্যাব্রিভিয়েশন তো বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? বিভিন্ন ধরনের হতে পারে। তো আপনি স্পেসিফিকভাবে কোনটা শুনতে চাচ্ছেন সেটা জানলে ভালো হয়। ওভারঅল সব আলোচনা করতে গেলে শুধু একদিন শুধু অ্যাব্রিভিয়েশনের উপরেই যাবে। তো কিন্তু আমার মনে হয় অ্যাব্রিভিয়েশনের উপরে কোনো আলোচনা করার প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা বইতে গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনগুলো দেয়া আছে এবং সেটা সহজেই বোঝা যায়। এটা নিয়ে আলোচনা করলে অযথা সময় নষ্ট হবে। আপনি যদি কোনো স্পেসিফিক কোনো কিছু মানে করতে পান, সেটা জিডিপির প্রবৃদ্ধি সম্পর্কে একটু বলুন স্যার। আপনারা অনেক ডিপে ঢুকে যাচ্ছেন। হ্যাঁ, আমি আলোচনা করতে পারবো, সমস্যা নাই, কিন্তু এত ডিপে আলোচনা করলে অনেকেরই বিরক্ত লাগতে পারে। কেমন? অনেকেরই বিরক্ত লাগতে পারে। তা আমার মনে হয় শুধু জিডিপি ধরে যদি একদিন আলোচনা করি সেটা মনে হয় ভালো হয়, তাই না? মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার, আইএমএফ এর প্রধানকে কি বলে? আইএমএফ প্রধানকে বলে ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর, এমডি। কেমন? আচ্ছা, সুখদেব হালদার স্যার, বাংলাদেশের বাজেট তো ডেফিসিয়েন্সি না ভাইয়া, ডেফিসিয়েন্সির মানেটা আবার আলাদা, ডেফিসিট। হ্যাঁ, তা আমার মনে হয় আমাদের শাওন স্যার আসবেন, বাংলাদেশের বাজেট নিয়ে আলোচনা করবেন এক সময়, তো সেই প্রশ্নগুলো মনে হয় তখন করলে ভালো হবে। এখন এগুলো নিয়ে আলোচনা করতে গেলে পারে আমাকে বলতে হবে জিডিপির খাত কয়টা, হ্যাঁ, জিডিপির খাত কয়টা, কিভাবে এটা কাজ করে, কিভাবে প্রবৃদ্ধি হয়, কিভাবে কোন কাজ করলে সেটাই হয়ে যায়, মানে কমে আসে, মানে অনেক ডিটেলসে যেতে হবে, ঠিক আছে? তো ওইদিকে আমরা না যাই। তা আমরা যেটা পড়ছিলাম সেটা আমরা বিশ্বব্যাংক আইএমএফ পড়েছি। এখন কথা হচ্ছে যে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর প্যারালাল কোনো প্রতিষ্ঠান আছে কিনা। প্যারালাল প্রতিষ্ঠান হ্যাঁ হয়েছে। কত সাল থেকে হয়েছে? এই 2014 সাল থেকে হয়েছে, শুরু হয়েছে এটা, এবং নন স্টপ চলছে। বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এর প্যারালাল প্রতিষ্ঠান যেটাকে বলা হয় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। কেমন? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটাকে বলে আইআইবি, বা সরি এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এটিকে বলা হয় হচ্ছে বিশ্ব ব্যাংকের বিকল্প, এবং একটি ব্যাংক রয়েছে, নাম হলো ব্রিক্স ব্যাংক। ব্রিক্স ব্যাংক, এটার নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটিকে বলা হয় আইএমএফ এর বিকল্প। খুব মনোযোগ দিয়ে শোনেন, এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে বলা হয় বিশ্ব ব্যাংকের বিকল্প, আর এনডিবি যেটাকে বলা হয় ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটিকে বলা হয় আইএমএফ এর বিকল্প। এখন প্রশ্ন হলো
যে পরীক্ষার হলে যদি ভুলে যাই সেটা আমরা কিভাবে মনে রাখবো, পরীক্ষার হলে যদি ভুলে যাই সেটা আমরা কিভাবে মনে রাখবো। তাহলে একটি কাজ করি, আমি একটি পরামর্শ দিই, দ্রুত কলমটি হাতে নেন এবং খাতার উপরে কলমটি রাখুন। সেটা হলো, প্রথমে লেখেন ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটু দূরে লেখেন IMF। ঠিক আছে, প্রথমে লেখেন ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটু দূরে লেখেন IMF। লিখেছেন নিশ্চয়ই, প্রথমে ওয়ার্ল্ড ব্যাংক, IMF। লেখা শেষ? লেখা শেষ হলে বলেন, তাহলে পরের ধাপটা যাব। লেখা শেষ কিনা? প্রথমে ওয়ার্ল্ড ব্যাংক ইংরেজিতে লিখবেন, কেমন? তারপর একটু স্পেস দিয়ে আরেকটু সরিয়ে লিখবেন IMF। ওকে, কয়েকজন রিপ্লাই দিয়েছেন যে লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো, ঠিক ওইটার নিচে, ওয়ার্ল্ড ব্যাংকের নিচে, ওই যে ওয়ার্ল্ড ব্যাংকটা ভাইয়া, ব্যাংক, BANK, ব্যাংক, এই ব্যাংক কথাটা একটু আন্ডারলাইন করেন তো, ব্যাংক কথাটা আন্ডারলাইন করেন। ব্যাংক কথাটা আন্ডারলাইন করেন। ব্যাংক কথাটা আন্ডারলাইন করে ফেলেছেন? হ্যাঁ, ব্যাংক কথাটা আন্ডারলাইন করে ফেলেছেন, জি ধন্যবাদ। এবার IMFটা আন্ডারলাইন করেন, IMF। এবার IMF আন্ডারলাইন করেন। হয়ে গেছে, সবার হয়ে গেছে। প্রথমে আপনার ওয়ার্ল্ড ব্যাংক লিখেছেন, একটু দূরে পেজের আরেকটু ডান সাইডে বা বাম সাইডে লিখেছেন IMF। আপনারা ব্যাংক, BANK ব্যাংক লিখেছেন এবং IMF লিখেছেন। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, ব্যাংক, BANK ব্যাংক, এখানে কয়টা বর্ণ আছে বলেন তো, একটু কমেন্টসে জানান। ব্যাংক কথাটায় কয়টা বর্ণ আছে? ব্যাংক লিখতে কয়টি বর্ণ লাগে? গুড, হাসান ফেরদৌস আপন, ঠিক উত্তর দিয়েছেন। দেনাদার মানুষ, ব্যাংকে 4টা ওয়ার্ড আছে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, AIIB এবং NDB এর মধ্যে 4টা অ্যালফাবেট আছে, মানে বড় হাতের লেখা আর কি, হ্যাঁ, কোনটায় আছে বলেন তো? AIIB এবং NDB, এর মধ্যে আপনারা কয়টা বর্ণ, 4টা বর্ণ কোথায় দেখতে পাচ্ছেন? ডেফিনেটলি এই যে MDGH শান্ত লিখেছেন AIIB এর মধ্যে। তার মানে আমরা আসলে, এটা তো আসলে ওরা ওইভাবে মনে করে লেখে নাই বা তৈরি করেনি, আমরা মনে রাখার সুবিধার্থে একটু কৌশল অবলম্বন, এটা চূড়াবুদ্ধি আর কি, চূড়াবুদ্ধি করে এটা বের করেছি। তাহলে ব্যাংক লিখতে 4টা বর্ণ, AIIB লিখতে 4টা, সুতরাং AIIB হচ্ছে বিশ্ব ব্যাংকের বিকল্প। IMF লিখতে 3টা বর্ণ, NDB লিখতে 3টা বর্ণ, তাহলে NDB হলো IMF এর বিকল্প। কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? কমেন্টসে লিখে জানান। আপনাদের আনসারের প্রত্যাশায় থাকলাম, বিষয়টা আপনারা পরিষ্কার ধরতে পেরেছেন কিনা, যে AIIB এবং NDBর মধ্যে কোনটি বিশ্ব ব্যাংকের বিকল্প, কোনটা IMF এর বিকল্প। হাসান ফেরদৌস আপন লিখেছেন, কোনো ভেজাল নাই স্যার, ক্লিয়ার। জহিরুল্লাহ লিখেছেন ক্লিয়ার, সাইফুল ইসলাম সাইফ লিখেছেন ক্লিয়ার, জি আলহামদুলিল্লাহ। রৌনক হাসান লিখছেন ভেজাল নাই, পরিবেশ সুন্দর স্যার, ধন্যবাদ। সাদিয়া ইসলাম তৃষা লিখেছেন সুপার, জাজাকাল্লাহু খাইরান। সবুজ খানজিলাল ক্লিয়ার। লিমন রহমান, জি স্যার পড়ছি, ধন্যবাদ। মুন্নি সুলতানা, জুই না, জুই তো, গাজী মোহাম্মদ, সঞ্জয় দাস, হাসান ফেরদৌস আপন, স্যার এইটা 2টা তো 2014 থেকে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এই যে এখন এই কথায় আসবো, এখন এটাই আসবো, এই কথাটা মজার বিষয়, এগুলো মনে রাখার ক্ষেত্রে একটু সুবিধা আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসেন আমরা একটা বিষয় জানি, সেটা হলো
কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কেমন, কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন কোনটা পড়ছি, বিশ্বব্যাংক আইএমএফ না কিন্তু, এআইআইবি এবং এনডিবি। আচ্ছা, তার আগে আমার সাথে একটা বিষয় আগে আপনাদের মাথায় ঢোকাতে হবে, একটা বিষয় মাথায় ঢোকাতে হবে, সেটা হলো এর ভিতরে একটা 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2015 সালে কার্যক্রম শুরু করেছে। আবার আর একটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 16 সালে কার্যক্রম শুরু করেছে। খুব মজা না? বিষয়টা ধরতে পেরেছেন? কোনটা আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, আমি বলেছি এই এনডিবি এবং এআইআইবি এর মধ্যে একটা 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 15 সালে কার্যক্রম শুরু করেছে, মানে 1 বছর পরে। আবার আর একটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2016 সালে কার্যক্রম শুরু করেছে। খুব মজা না? মজা কি না? শাওন স্যার কি বলে? মজা। কিন্তু এখন কথা হলো এই মজার জিনিসটা কিন্তু পরীক্ষার হলে আর মজা থাকবে না। পরীক্ষার হলে এখন যত মজা লাগছে, পরীক্ষার হলে কিন্তু ততটাই কঠিন হয়ে যাবে। এখন পরীক্ষার হলে এটা আমরা কিভাবে মনে রাখবো সেটা হলো কথা। পরীক্ষার হলে আমরা এটা কিভাবে মনে রাখবো সেটা হলো কথা, তাই না? তো এখন আসেন মজার বিষয়টা বলি, সেটা হলো, আচ্ছা ভাইয়া এবার বলেন তো 2014 বেশি না 2000? একটু দেখতে চাই। এটা দেখা যায় না কেন? শাওন ভাইরে দেখা যায় না, এটা মানি না। আচ্ছা, শাওন ভাইকে দেখতে চাচ্ছেন, সমস্যা নেই, শাওন ভাইকে দেখতে পারবেন, শাওন ভাই হাজির হবেন যথাসময় ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু আজকে মজা করে পড়ছি কঠিন কঠিন জিনিসগুলো, কেমন? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন 2014 আগে না 15 আগে, মানে কোনটা বেশি, 2014 বেশি না 2015 বেশি? উত্তর দিন আমাকে, কমেন্টসে জানান। 2014 বেশি না 15 বেশি? দেখি আমাদের কি উত্তর দেয়। এখন আর পাচ্ছি না, আবার বলে 2014 বেশি না 2015 বেশি? 2015 বেশি, এক্স্যাক্টলি। এই যে হাসান ফেরদৌস আপন বলেছেন, দেনাদার মানুষ বলেছেন, সাইফুল ইসলাম সাইফ 15 বেশি। ওকে ফাইন, 2015 বেশি। আচ্ছা, এইবার আমাকে বলেন ভাইয়া, এনডিবি লিখতে 3টা বর্ণ, এআইআইবি লিখতে 4টা বর্ণ, বর্ণ বেশি কার? বর্ণ বেশি কার? নিশ্চয় এআইআইবির বর্ণ বেশি। তাহলে বেশিটা এআইআইবিতে দিয়ে দেন, কমটা এনডিবিতে দিয়ে দেন, ঝামেলা শেষ। কথা ক্লিয়ার? বেশি, যেটা বেশি দিয়ে দেন এআইবিতে দিয়ে দেন, ওর সদস্য সংখ্যা বেশি, ওর ভলিউম বেশি, সুতরাং ওই বেশি সাল 2014-15 মধ্যে যেটা বেশি সাল, ওটা চোখ বন্ধ করে এআইবিতে ঢুকাই দিবেন, আর যেটা কম সেটা চোখ বন্ধ করে এনডিবিতে ঢুকিয়ে দিবেন। তাহলে আমরা কি বলতে পারি যে এনডিবি প্রতিষ্ঠিত হয়েছে 2014, কার্যক্রম শুরু করেছে 2015, এআইআইবি প্রতিষ্ঠিত হয়েছে 2015, কার্যক্রম শুরু করেছে 2016। কথা ক্লিয়ার নাকি আবার বলবো? আপনারা অনেকে বলেন সাল তারিখ নিয়ে মুখস্থ রাখতে পারি না, তো এরকম প্যাচ লেগে যায় পরীক্ষার হলে স্বাভাবিকভাবে, লেগে গেলে ছুটাতে হবে। কিন্তু আমরা খালি বলেই যাই ভাইয়া, আমরা খালি আপনাদেরকে বলেই যাই, কিন্তু এই সমস্যা কিভাবে সলভ করব সেটা আমরা বলি না, কারণ ওইটা বললে তো আপনারাই টিচার হয়ে যাবেন। আমরা তো আবার চাই না কেউ টিচার হোক, তাই না? এই যে শাওন ভাই দেখেন, এই যে সেই হাসি, হ্যাঁ, ওটা বললে আপনার টিচার হয়ে যাবেন, আর আমরা মনে করি টিচার হলে তো আবার আমাদের ভাত নষ্ট হয়ে যাবে নাকি? ভাই, রিজিকের মালিক আল্লাহ, মৃত্যু, হায়াত, মৌত এবং রিজিকের ফয়সালা হয় উপর থেকে, কেমন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আবার বলছি, আমরা একটা পড়েছি যে, আচ্ছা একটা বিষয় মনে রাখেন যে এই এআইআইবি এবং এনডিবি এর একটি প্রতিষ্ঠিত হয়েছে 2014, একটি 15। কোনটা কি এটা জানার দরকার নেই, যে এই দুইটা ব্যাংকের একটা 14, একটা 15, একটা 14, একটা 15, এতটুকু তো মনে রাখা যাবে নাকি? এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখেন তো পরের অংশটা মনে রাখতে পারি কিনা। আচ্ছা, 14-15, এর ভিতরে 14 কম, 15 বেশি। এনডিবিতে 3টা বর্ণ, এইটা কম, এআইআইবিতে 4টা বর্ণ, এইটা বেশি। তাহলে 2014 এনডিবি, 2015 এআইআইবি। আর তার ঠিক 1 বছর পরেই এরা প্রত্যেকে কার্যক্রম শুরু করে, কেমন? তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।
এখন কথা হলো এনডিবি হচ্ছে যে এটাকে বলা হয় ব্রিক্স ব্যাংক। এখন কথা হলো ব্রিক্স বলতে আমরা 5টি দেশকে বুঝি, BRICS, কেমন, ব্রিক্স। আচ্ছা, ব্রিক্স তো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5টি দেশকে আমরা বুঝি, ঠিক আছে, এই 5টি দেশকে বুঝি। তো সুতরাং যদি বলা হয় এনডিবির সদস্য সংখ্যা কত, এনডিবি যেহেতু ব্রিক্স ব্যাংক, তাহলে আপনারা বলুন তো এনডিবির সদস্য কয়টা হওয়া উচিত? বলুন, আপনারা বলুন এনডিবির সদস্য কয়টা হওয়া উচিত? যেহেতু ব্রিক্স বলতে 5টি বর্ণ দিয়ে ব্রিক্স গঠিত 5টি দেশ, যেহেতু এনডিবি ব্রিক্স ব্যাংক, তাহলে এনডিবির সদস্য কয়টি হওয়া উচিত? গুড, হাসান ফেরদৌস আপন লিখেছেন 5, শুভ রহমান লিখেছেন 5, কে আমর লিখেছেন 5। এক্স্যাক্টলি এনডিবির সদস্য সংখ্যা হচ্ছে 5, কারণ ও তো ব্রিক্স ব্যাংক, আর ব্রিক্স তো 5টি দেশকে আমরা বুঝি, তাই না? 5টি দেশকে বুঝি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টি দেশকে বুঝি। সুতরাং ব্রিক্সের সদস্য মানে কয়টি? 5টি। এখন আমি যদি বলি ভাইয়া এই এনডিবি ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টি, এইটা কিন্তু আমরা কেউ জানি না। মজার বিষয়, শুরুতে কিন্তু 5টা ছিল, শুরুতে 4টা ছিল, কেমন। কিন্তু সমস্যা হলো, দেখেন, চীনের ভাষা হলো মান্দারিন ভাষা, চ্যাংচুং প্যাংপুং কেউ কিচ্ছু বোঝে না, সর্বনাশ। ব্রাজিলেররা তো পর্তুগিজ ভাষায় কথা বলে, ওরা বুঝবেন না। রাশিয়ানরা তো কিছুই বুঝবেন না। সাউথ আফ্রিকা এরা ইংরেজিতে একটু কথা বলে। ইন্ডিয়ার হিন্দিতে ম্যাক্সিমাম না, অনেকেই কথা বলে। আচ্ছা, আপনি বলেন তো, ওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি 4টা থাকে, দেখেন কারোরই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওইভাবে দক্ষিণ আফ্রিকার কিছু লোক ছাড়া ইংরেজি নয়, তাহলে আপনি বলেন তো এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আপনি মানে কি করবেন? কিছু করার উপায় নেই, তাই না? তো দেখা গেল ওদের এমন ভাষা, সেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে বোধগম্য না। এই জন্য পরবর্তীতে ওরা একটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক করেছে, সেটা হলো ইংরেজি। তার মানে এনডিবির অফিসিয়াল ভাষা ইংরেজি, এবং মজার বিষয় হলো AIIB এটারও অফিসিয়াল ভাষা ইংরেজি। এই দুইটার একই মিল, দুইটারই অফিসিয়াল ভাষা ইংরেজি, কেমন। এখন আমাদের আলোচনা জমে উঠেছে, এখন একটু দ্রুত শেয়ার করেন, তাহলে আমাদের এই মজার আলোচনাটায় অনেকে মানে যুক্ত হতে পারবে। এবং আজকে আমি আপনাদেরকে খুবই অদ্ভুত একটা ঘটনা শেয়ার করব। আজকের এই মজার আলোচনাটা শেষ করার পরে যখন দেখবেন আপনার মাথাটা অনেক হ্যাং হয়ে গেছে, তখন আমি অত্যন্ত মজার একটা আলোচনা শেয়ার করব। আপনারা অনেকে অবাক হবেন, আশা করি। হয়তো অনেক ঘটনাটা জানে থাকতে পারেন, কিন্তু মানে আশা করি অবাক হবেন ঘটনাটা শুনে, যে এটাও হতে পারে কিনা। এক্স্যাক্টলি, আরফুল ইসলাম একটি, মাহবুব আহমেদ মুন শুধু ইংরেজি। গুড, মনে রাখবেন AIIB এবং এনডিবি দুটোরই অফিসিয়াল ভাষা ইংরেজি। এখন আসেন, এই দুইটার কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষায় সদর দপ্তর থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। অত্যন্ত জটিল একটা জিনিস, এই আপনার ঝামেলা হবে। আচ্ছা, তার আগে দুটো বিষয় আমাদের মাথায় আগে সেট করতে হবে, কেমন? আগে মাথায় সেট করেন দুটো বিষয়। সদর দপ্তর, এদের একটা সদর দপ্তর সাংহাই, আর একটা সদর দপ্তর বেইজিং। একটি সদর দপ্তর সাংহাই, আর একটা সদর দপ্তর বেইজিং, কেমন। ও AIIB সদস্য কয়টি এটি বলছেন? হ্যাঁ, AIIB সদস্য হতেছে বর্তমানে এখন পর্যন্ত 78টি দেশ, কেমন, 78টি দেশ। আজকে ওদের সমস্যা হচ্ছে 78টি দেশ, কেমন, বুঝি নাই ভাইয়া। সমস্যা হচ্ছে, আমার মনে হয় ইয়ারফোনটা খুলে দিলে সাউন্ড ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেকে সাউন্ড সমস্যা, কারণ কি যে পাশে ফ্যানের বাতাস, তো অনেকে এখন সাউন্ড সমস্যা ইনশাল্লাহ হবে না, এখন ক্লিয়ার হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? এই শামসুল আলম ভাই মেসেজ দেন, শোনা যাচ্ছে কিনা, এখন ক্লিয়ার তো?
এখন মনে হয় ক্লিয়ার নাকি? ক্লিয়ার নাকি? এখন ক্লিয়ার ওকে, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় আগে মাথায় রাখবেন, সেটা হলো একটার সাংহাই একটা বেইজিং, একটার সাংহাই আর একটা বেইজিং। কেমন? একটার সাংহাই আর একটা বেইজিং, কোনটা সাংহাই কোনটা বেইজিং এইটা কিভাবে মনে রাখবো, এটা হলো কথা। আচ্ছা, আমাকে একটা বিষয় বলেন তো, এনডিবি সদস্য মাত্র 5টা, ওর পরিধি কম না? ওর পরিধি কম। আচ্ছা, যেই জিনিসটা ওটার পরিধি কম, আর এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ও এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে সেই করতেছে। বর্তমানে ওর 78টা দেশ, তাহলে ওর পরিধি বড় না? এখন আপনারা বলেন তো ভাইয়া, সাংহাই বড় না বেইজিং বড়? সাংহাই বড় না বেইজিং বড়? বেইজিং তো রাজধানী, মানে গুরুত্বের দিক দিয়ে বড় কোনটা বলেন তো দেখি? গুরুত্বের দিক দিয়ে বড় কোনটা, সাংহাই না বেইজিং? সাদ্দাম হোসেন লিখছেন এআইবি 93 হবে না স্যার। না ভাইয়া, আমি আজকে ক্লাসে আসার আগেও এআইবির অফিসিয়াল ওয়েবসাইটটা ঘুরে এসেছি। কেমন? আচ্ছা বলেন, সাংহাইয়ের গুরুত্ব বেশি না বেইজিং এর গুরুত্ব বেশি? দেখি আপনারা কি বলেন। এআইবিতে এশিয়া ছাড়া অন্য কোনো মহাদেশের দেশ আছে? হ্যাঁ আছে, প্যাসিফিক অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ আছে। শুভ রহমান গুড লিখেছেন ক্যাপিটাল অলওয়েজ ইম্পর্টেন্ট, ক্যাপিটাল অলওয়েজ ইম্পর্টেন্ট। তাহলে এআইআইবি বড়, সাংহাই বেইজিং এর মধ্যে বেইজিং ক্যাপিটাল, ওর গুরুত্ব বেশি, ও বড়, তাহলে এআইআইবির সদর দপ্তর হবে বেইজিং, আর বাদ বাকি যেটা অবশ্যই সেটা সাংহাই হবে। তার মানে এনডিবি সদর দপ্তর সাংহাই, এনডিবি সদর দপ্তর সাংহাই, এবং এআইআইবি সদর দপ্তর বেইজিং। আশা করি উত্তরটা পেয়েছেন, আশা করি বিষয়টা ক্লিয়ার। পড়তে গেলে খুব মজা পাবেন কিন্তু এখন ওই আমি যে কথাগুলো টেকনিকটা ধরিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন আপনারাই টিচার হয়ে যাবেন, আপনারাই ক্লাস নিতে পারবেন, তখন আমি বসে বসে ক্লাস করবো আপনাদের। আচ্ছা, আমাদের মানে আলোচনা জমে উঠেছে, বেশি বেশি করে শেয়ার করে দেন, এখনো যারা শেয়ার করেনি শেয়ার করে দেন। আচ্ছা, আমরা বিশ্বব্যাংক, আইএমএফ, এনডিবি, এআইবি বা এআইবি এনডিবি এইগুলো পড়ে ফেললাম। আমাদের একটা বাকি আছে, মানে গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন? অনেক পরীক্ষায় প্রশ্ন হয়, বিসিএস থেকে নিয়ে সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আমরা যখন বিটোনুটস চুক্তিটা পড়ছিলাম, চুক্তিগুলো পড়ছিলাম, হাসান ফেরদৌস আপন সুন্দর একটা কমেন্টস করেছেন, ধন্যবাদ আপনার কমেন্টস। স্যার আপনার মজাগুলো অনেক ভালো লাগে। ভাইয়া, আমি কিন্তু চেষ্টা করি এমন মজাগুলো করার জন্য যেটা আপনাদেরকে কোনো স্থূল বিনোদন দেওয়ার জন্য নয়, সেই মজাগুলো যা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে। কেমন? স্থূল বিনোদন, আমি সবসময় ক্লাসে বলি যে এই বিসিএস এর ক্লাস, যারা চাকরি প্রত্যাশী, যারা ক্লাস করতে আসেন, এনারা স্থূল বিনোদন নেওয়ার জন্য বিসিএস এর ক্লাসে কষ্ট করে রোদে পুড়ে ঘেমে টিউশনির টাকা দিয়ে বাস ভাড়া করে জোকস শোনার জন্য আসেন না। জোকস শোনার জন্য রাসেল আহমেদ রাজ, বাংলাদেশ কি এআইবি সদস্য? জি ভাইয়া। কততম সদস্য এটা বলা যাবে না, এআইবির প্রতিষ্ঠাতা সদস্য 57টা দেশ, বাংলাদেশ মানে অন্যতম একটা প্রতিষ্ঠাতা সদস্য। কেমন? আচ্ছা, এখন স্থূল বিনোদন নেয়ার জন্য আমি সবসময় বলি যে ক্লাসে সবসময় স্থূল বিনোদন আপনারা অ্যাভয়েড করবেন, অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এই ট্র্যাডিশনটা চলতে দেয়া উচিত নয়। কিছুটা মজার জন্য আমরা কিছু কথা বলতে পারি, কিছু মজা করতে পারি, কিন্তু কখনোই সেটা যেন স্থূল বিনোদনের পর্যায়ে না যায়। কেমন? এটা কখনোই, এটা আমরা মানে আশা করি না যে আমরা সেটা বলবো। কখনো মজা করতে গিয়ে ছোটোখাটো কোনো কথা বলে ফেলি, আনইনটেনশনালি কোনো কথা হয়তো বা বলে ফেলি, কিন্তু সেটা কন্টিনিউয়াস আমি বলেই যাচ্ছি, এবং এটা আমার হ্যাবিট হয়ে গেছে
মানে এটা কিন্তু ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, এবং আপনারা যদি সেটা ধরিয়ে না দেন তাহলে কিন্তু মানে আপনারা আপনাদের মানে আমাদের উপরে আপনাদের যে হক আছে, যে অধিকার আছে, তাহলে আমি বলবো যে সেই অধিকারটার জায়গা থেকে কিন্তু আপনারা দায়িত্ব আদায় করবেন। আপনাদের উপর আমাদের কিছু কিছু অধিকার আছে, আবার আমাদের উপর আপনাদের অধিকার আছে। আমাদের উপর আপনাদের অধিকার হলো আমরা ক্লাসের টাইমটা যথাযথভাবে আমরা আপনাদের পড়ানোর চেষ্টা করব। এটা হলো মানে আমাদের প্রতি আপনাদের অধিকার, এবং আপনারা আমাদের কাছে পড়াটা বুঝে নেবেন। সেখানে এসে 2 ঘন্টার ক্লাসে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা স্থূল বিনোদন করে যাব, এটা আসলে আশা করি না। এখন স্টুডেন্টটা না, আমি মানে আমি এটা দেখেছি, স্পেশালি আমাদের বিসিএস কনফার্মের কথাই আমি বলি। এখানে অনেক প্রতিষ্ঠানের যুক্ত আছেন, আমাদের বিসিএস কনফার্মে কিন্তু যে কয়জন টিচার রয়েছেন এনারা এই বিষয়টা না অত্যন্ত সচেতন থাকেন, অধিকাংশ অনেক সচেতন থাকেন এই বিষয়টাতে। এটাতে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে বলে দেওয়া আসে তা না, মানে পার্সোনালিটির দিক দিয়ে এটা অনেকেই সচেতন থাকেন আর কি। তো যার কারণে আপনারাও চেষ্টা করবেন, আপনারা যে যেখানে স্টুডেন্ট আছেন না কেন, ক্লাসে যেন ওই টাইপের কোনো স্থূল বিনোদন না হয়। কেমন, পড়ার জন্য যতটুকু বিনোদন প্রয়োজন বা যতটুকু মনে রাখার জন্য যদি কোনো একটা উদাহরণের প্রয়োজন হয়, মজার কোনো উদাহরণ প্রয়োজন, সেটা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আসলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। সেটা ডাব্লিউটিওতে যাব। সাদিয়া ইসলাম তৃষা সুন্দর একটা কমেন্টস করেছেন, জাজাকাল্লাহ খৈরন, আপনার কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আসেন ডাব্লিউটিওতে যাই। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরুতে কিন্তু আসলে ডাব্লিউটিও বলে কিছু ছিল না। আমরা বলেছিলাম যে বিটনুস চুক্তির একটি প্রতিষ্ঠার কথা ছিল, তার নাম হলো আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। কিন্তু আমেরিকা এটি প্রতিষ্ঠিত হতে দেয়নি, কারণ ওই সময় যখন মার্শাল প্ল্যান দেয়া হলো, তো মার্শাল প্ল্যান দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে যখন পুঁজিবাদ ব্যবস্থাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন জাতিসংঘের নেতৃত্বে যদি আইটিও প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু এই পুঁজিবাদ ব্যবস্থাটা বিশ্বের বিভিন্ন দেশগুলোর উপর চাপিয়ে দিতে আমেরিকার অসুবিধা হতে পারে। এই জন্য আমেরিকান সিনেট এই চুক্তিটা পাশ করলো না। যেহেতু আমেরিকা এই প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করত, আমেরিকা যেহেতু এই প্রতিষ্ঠানটার বিপক্ষে চলে যায়, জন্য এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এখন কথা হলো যে তাহলে কি হলো? 1947 সালে যখন ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় এবং এর ঠিক পরপরই যখন মার্শাল প্ল্যান ঘোষিত হয়, তো এর প্রেক্ষিতে 1947 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, এটাকে বলে গ্যাট চুক্তি, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, GATT, সব বড় হাতের, হ্যাঁ, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। সুখদেব হালদার, জাজাকাল্লাহ খৈরান, খুব সুন্দর কমেন্টস করেছেন। মুন্নি সুলতানা জয়ী, জাজাকাল্লাহ খৈরান আপনার কমেন্টসের জন্য। আচ্ছা, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি কার্যকর হয় 1 জানুয়ারি 1948 সালে, এবং এই দিনেই কিন্তু গ্যাট প্রতিষ্ঠিত হয়। কেমন, এই দিনে গ্যাট প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ জহিরুল্লাহ, গ্যাট 1947 না ভাইয়া, গ্যাট 1947 আমরা এইভাবে বলতে পারি না, আমরা এটা বলতে পারি গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় 1947 সালে, বাট গ্যাট প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1948 সালে। একটু লিখে রাখেন, গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় 1947 সালে এবং গ্যাট প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1948 সালে। এই গ্যাট বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করেছেন, এবং একটি সময় আমরা স্নায়ুযুদ্ধ যখন আলোচনা করব তখন এই জিনিসগুলো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখন বললে একটু কঠিন হয়ে যাবে, কারণ এখন অন্য প্রসঙ্গ চলে আসবে। আপনারা আমাদের ক্লাসের সাথে রেগুলার লেগে থাকেন, ওই প্রসঙ্গ আসলে তখন আমি ওই বিষয়টা একটু টেনে নিয়ে আসবো। কেমন, তো এই 1994 সালে মরক্কোর মার্কেশ শহরে গ্যাট ডাব্লিউটিওতে রূপান্তরের জন্য একটি চুক্তি হয়, এমন একটি সম্মেলন হয় এবং একটি চুক্তি হয়, এবং সেই চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি 1995 সালে গ্যাট ডাব্লিউটিওতে রূপান্তরিত হয়।
এজন্য আমরা বলি ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কত সালে? আমরা বলি 1995 সালে। ঠিক আছে, তার মানে গ্যাট প্রতিষ্ঠিত হয় 1948 সালে, কিন্তু গ্যাট চুক্তি হয় 47 সালে। কেমন? তার মানে গ্যাট প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এখন এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ ডাব্লিউটিওর কততম সদস্য? বাংলাদেশ ডাব্লিউটিওর কততম সদস্য? বর্তমানে ডাব্লিউটিওর যেই এইটার আমরা যেটা দেখি, সেখানে দেখা যায় বাংলাদেশ ডাব্লিউটিওর 94তম সদস্য। কেমন? বাংলাদেশ ডাব্লিউটিওর 94তম সদস্য। আচ্ছা, এবার আসেন, চমৎকার একটা প্রশ্ন করেছেন ফরিদুজ্জামান বাবু। আমি প্রশ্নটা এখনই আসতাম, এই কথাটায়। কেমন? এখনই আসতাম। গ্যাটের সাথে উরুগুয়ে রাউন্ডের সম্পর্ক আছে কি? হ্যাঁ, গ্যাটের সাথে ডাব্লিউটির সাথে অবশ্যই উরুগুয়ে রাউন্ডের সম্পর্ক। প্রথমে একে আমরা বুঝি রাউন্ড জিনিসটা কি। মনে করুন আপনি 2015 সালে বিসিএস এর জন্য লেখাপড়া শুরু করেছেন, 2018 সালে এসে আপনি বিসিএস পাশ করে একটা ভালো চাকরি পেয়েছেন। তার মানে আমি যদি বলি আপনার বিসিএস রাউন্ডটা কত সাল থেকে কত সাল, তখন আপনি বলেন আমার বিসিএস রাউন্ডটা হচ্ছে 2015 to 18। মজার বিষয় হলো এই গ্যাট ডাব্লিউটিওতে রূপান্তরের জন্য একটি দীর্ঘমেয়াদী একটি আলোচনা শুরু হয়েছিল 1986 সাল থেকে 94 সালের ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত এই সময়টা ধরা হয়। এই 1986 সাল থেকে 94 সাল পর্যন্ত কত বছর হয়? 1986 সাল থেকে 94 সাল পর্যন্ত কয় বছর? 8 বছর। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে উরুগুয়ে রাউন্ড কত বছর ধরে চলেছিল। তার মানে 1986 সাল থেকে 94 কয় বছর হয়? 8 বছর। তার মানে উরুগুয়ে রাউন্ড চলেছিল 8 বছর। কেমন? আর এখন আরেকটা প্রশ্ন হয়, এই উরুগুয়ে রাউন্ড মানে গ্যাট ডাব্লিউটিওতে রূপান্তরের জন্য দীর্ঘ সময় ধরে যেহেতু এটা হয়েছিল, এই জন্য বলা হয় উরুগুয়ে রাউন্ডেরই শেষে এসে বা উরুগুয়ে রাউন্ডের ফলেই গ্যাট ডাব্লিউটিওতে রূপান্তরিত হয়। কেমন? এখন একটা প্রশ্ন আসতে পারে, বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোন রাউন্ডটি চলমান? 2012 সাল থেকে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শুরু হয়েছে, যেটা এখনো চলমান। তাহলে বর্তমানে যে রাউন্ডটি চলমান সেটা হলো দোহা রাউন্ড। কেমন? এটা এখনো শেষ হয়নি, দোহা রাউন্ড চলমান। তার মানে কোন রাউন্ডটা চলমান ভাইয়া এবং আপুরা? দোহা রাউন্ড চলমান। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। ডাব্লিউটিওর অধীনে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেমন গ্যাটস চুক্তি। এই গ্যাটস কিন্তু GATS। কেমন? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। ঠিক আছে, তো দোহা রাউন্ডে কি হয়েছিল স্যার? দোহা রাউন্ড চলমান, এখনো ফাইনাল কোনো রেজাল্ট পাইনি স্যার। রৌনক হাসানের বলছি আর কি, রৌনক হাসান প্রশ্ন করেছেন। সাদিয়া ইসলাম তৃষা বলছে স্যার আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। সেটা হচ্ছে যে 2012 সাল থেকে কাতার রাজধানী দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি আলোচনা চলমান আছে 2012 সাল থেকে। এটা এখনই শেষ হয়নি। কেমন? এটা এখনই শেষ হয়নি। এই দোহা রাউন্ডে বর্তমানে কৃষি ক্ষেত্রে ভর্তুকি তুলে দেয়া, সবগুলো প্রাইভেটাইজেশনের দিকে ছেড়ে দেয়া, কেমন, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি হস্তক্ষেপগুলো কমানো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এটা এখনো ফাইনাল কোনো রেজাল্ট এখনো আসেনি। তো এই মোটামুটি টপিকসগুলো নিয়ে আলোচনা চলছে। তো ফাইনাল রেজাল্ট হলে আমরা রেজাল্টটা দেখতে পারবো। এই কথাগুলো এখন চলমান আছে আর কি, মানে দোহা রাউন্ড বর্তমানে চলমান আছে। আচ্ছা, তো এখন কথা হলো ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? একটা বিষয় মনে রাখবেন, প্রথমে ডাব্লিউ পরে ও, এটা দিয়ে পৃথিবীতে যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানের সদর দপ্তর জেনেভায়, শুধু একটা ব্যতীত, একটা ব্যতিক্রম, শুধু একটা। কেমন? তার মানে প্রথমে ডাব্লিউ পরে ও। আমি কিন্তু ক্লাসেও আপনাদেরকে বলেছি যে অনেকেই বলে থাকেন প্রথমে ডাব্লিউ শেষে ও দিয়ে সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন জেনেভায়। এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা ভুল। আবারও বলছি, কথাটা ভুল। কারণ হচ্ছে WOSM নামে একটা অর্গানাইজেশন আছে জাতিসংঘের। তো WOSM দেখেন তো, প্রথমে ডাব্লিউ শেষে কি ও আছে?
শেষে কিন্তু ও নাই, শেষে আছে এম। তাহলে ওটা কোথায় আছে? ওটা আছে ডাব্লুর পরে। তার মানে আমরা কি এই কথাটা বলতে পারি যে প্রথমে ডাব্লু পরে ও, সে শেষে থাকুক মাঝে থাকুক, সবগুলোর প্রতিষ্ঠানের সদর দপ্তর জেনেভায়। ব্যতিক্রম, মজার বিষয় ব্যতিক্রম একটা, সেটার নামও ডাব্লিউটিও, কিন্তু সেই ডাব্লিউটিওর নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এইটার সদর দপ্তর হলো স্পেনের মাদ্রিদে। এটা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের 15টি বিশেষায়িত সংস্থা রয়েছে, এই 15টি বিশেষায়িত সংস্থা একটি। কেমন? আমি আশা করি বোঝাতে পেরেছি। কেমন? যে প্রথমে তার মানে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? জেনেভায়। কিন্তু দেখেন, আমি যদি বলি এখন WHO হুর সদর দপ্তর কোথায়? বলুন আমার সাথে সাথে আপনার কমেন্টসে উত্তর লিখুন যে হুর সদর দপ্তর WHO, হু প্রথমে ডাব্লিউ পরেও, এর সদর দপ্তর কোথায়? রাইট, জেনেভায়। আচ্ছা বলেন তো, তাহলে আরেকটা জিনিস ধরি যে WIPO, উইপোর সদর দপ্তর কোথায়? এটার প্রথমে ডাব্লিউ পরে আছে, সদর দপ্তর কোথায়? জেনেভায়। গুড, শুভ রহমান উত্তর দিয়েছেন জেনেভায়, থ্যাংক ইউ। তারপরে আমরা আরো যদি মানে প্রশ্ন করি যে কিন্তু এখন কথা হচ্ছে যে প্রশ্ন হলো যে আমরা প্রথমে ডাব্লিউ পরেও সদর দপ্তর জেনেভা এটা বললাম, কিন্তু ব্যতিক্রম একটা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটাও ডাব্লিউটিও, এর প্রথমে ডাব্লিউ পরেও। কাজী রায়হানুজ্জামান যোগ দিয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ কাজী রায়হানুজ্জামানকে, আমার খুব কাছের একজন বন্ধু। তো মজার বিষয়, উনি কিন্তু আসলে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন শুধু লন্ডন থেকে, এবং উনি এখন বর্তমানে প্রাইম মিনিস্টার স্কলারশিপে লন্ডনে উনি লেখাপড়া করছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের খুব একজন দক্ষ অফিসার, বিশেষ কাস্টমসের একজন খুবই অনেস্ট অফিসার, এবং এটা বলা যায় যে উনি যখন এয়ারপোর্টে ছিলেন, এয়ারপোর্টে কুরিয়ার ইউনিটে ছিলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তার ইউনিটে সর্বোচ্চ সংখ্যক রেভিনিউ কালেকশন তার সময় হয়েছিল। কেমন? এবং কুরিয়ার জায়গাটায়, কারণ আমি ফেডেক্স মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, কুরিয়ার কোম্পানি চাকরি করতাম, আমি নিজে গিয়ে দেখে এসেছি যেখানে অনেক দুর্নীতি ছিল। তো উনি ওখানে অল্প সময়ে থাকার থেকে সেই পুরো সিস্টেমটাকে উনি চেঞ্জ করে দিয়েছিলেন, এবং বাংলাদেশের রেকর্ড সংখ্যক, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক রেভিনিউ কালেকশন ওনার সময় হয়েছে। আমি জানি না পরে আর এতটা হবে কিনা। তো তার জন্য শুভকামনা থাকলো, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং উনি এখন ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডের পরিস্থিতি তো খুব খারাপ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের লাইভে উনি যুক্ত হয়েছেন, ওনার জন্য শুভকামনা থাকলো। তাহসিনা জান্নাত লিখেছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাসেল আহমেদ রাজ, ইনি কি বানসুরি এম ইউসুফ? না ভাইয়া, উনি বানসুরি ইউসুফ না, বানসুরি এম ইউসুফ ভাই উনি হচ্ছেন অ্যাডমিন ক্যাডারের। হ্যাঁ, উনি হলো বিমানবন্দর ম্যাজিস্ট্রেট, উনি ছিলেন আগে, এখন দুদকে আছেন। আর উনি হচ্ছেন এয়ারপোর্টে 3টা সেকশন আছে, একটা হলো প্রিভেন্টিভ, ফ্রেইট এবং কুরিয়ার। তো কাজী রায়হানুজ্জামান উনি প্রিভেন্টিভ, কুরিয়ার এবং ফ্রেইট 3টা সেকশনেই উনি ওনার পোস্টিং ছিল, এবং 3টা জায়গাতেই ওনার পারফরমেন্স খুবই মানে ঈর্ষণীয় বলতে পারেন। বাংলাদেশের যে কোনো মানে সিভিল সার্ভিসে যোগদান করা অফিসারদের মধ্যে ওনার পারফরমেন্স ঈর্ষণীয় আমি বলতে পারি। আমরা ভবিষ্যতে ওনার আরও উত্তর সমৃদ্ধ কামনা করি, আরও ভালো জায়গায় উনি যাবেন। উনি ইতিমধ্যে ওনার চাকরির জীবনে কাস্টমসের অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, আপনার শুল্ক গোয়েন্দা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওনার পোস্টিং ছিল। এখন সরকারের খুবই আর একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নামে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওই পদে থেকেই উনি বিদেশে গিয়েছেন, এবং ফিরে আসার পরে আশা করছি উনি আরও অনেক বড় পোস্টে উনি যোগদান করবেন। আসেন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন যেটা, এটা সদর দপ্তর হলো স্পেনের মাদ্রিদে। এইটাই শুধু ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নাই ভাইয়া। এখন প্রশ্ন হতে পারে যে আমরা বুঝবো কিভাবে, পরীক্ষার হলে যদি বলা হয় যে WTOর সদর দপ্তর কোথায়, এখন আমি বুঝবো কিভাবে যে এইটার
কি স্পেনে না মাদ্রিদ, মানে জেনেভায় নাকি মাদ্রিদ, আমি কোনটা বুঝবো? এখন আমার অপশন দেখে বুঝতে হবে। যদি আপনি কোথাও অপশনে দেখেন যে ডাব্লিউটিও সদর দপ্তর কোথায়, অপশনে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মাদ্রিদ কোনোটিই নয়, যদি এরকম কিছু লেখা থাকে তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এইখানে অনেকেই ভুল করে, ওই যে যাদের মাথার ভিতর সেট হয়ে আছে যে প্রথমে ডাব্লু পরে ও দিয়ে থাকলেই গণহারে সব জেনেভায়, ওরা চিন্তা করবে কিরে এই অপশনে তো তিনটার মধ্যে জেনেভায় নাই, কোনোটি নয় আছে, কোনোটি নয় মেরে দিই। কিন্তু আসলে কি ওই প্রশ্ন দিয়ে আপনাকে ওই ডাব্লিউটিও দিয়ে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বুঝিয়েছে নাকি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনকে বুঝিয়েছে? ডেফিনেটলি এটাকে দিয়ে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনকে বুঝিয়েছে। তাহলে অপশন হবে মাদ্রিদ। এখন প্রশ্ন করতে পারেন, আচ্ছা প্রশ্নে যদি জেনেভা এবং মাদ্রিদ দুটোই থাকে, তো আপনাদেরকে একটা আশ্বস্ত করি এই টাইপের প্রশ্ন থাকবে না। এই যদি থেকেও থাকে অবশ্যই ডাব্লিউটিও লেখার পরে ইলাবোরেশন বলা থাকবে, যাতে আপনি ধরতে পারেন। কেমন? এতটুকু নিশ্চিন্তে থাকেন, সুতরাং চিন্তিত হবেন না। আচ্ছা, আমরা ডাব্লিউটিও পড়লাম। ডাব্লিউটিওর বর্তমান সদস্য হলো 165 এবং সর্বশেষ যে সদস্যটি হয়েছে তার নাম হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের জন্য অভিনন্দন যে সে ডাব্লিউটিওর সর্বশেষ সদস্য হয়েছে। 165 ডাব্লিউটিও সদস্য এবং সর্বশেষ সদস্য 165। তো আশা করি আমরা আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। এখন এখানে ডাব্লিউটিও নিয়ে আর একটা পরীক্ষার প্রশ্ন আসে, সেটা হলো যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক জোট কোনটি? এটা কি ইউরোপীয় ইউনিয়ন না ডাব্লিউটিও? এটা কি ইউরোপীয় ইউনিয়ন না ডাব্লিউটিও? তো এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। কেমন? কারণ আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটেও ঢুকি বা ওখানেও ঢুকি, সেখানে লেখা থাকে দ্য লার্জেস্ট ইকোনমিক অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। তো যার কারণে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। কিন্তু আমি যদি জিডিপির দিক দিয়ে চিন্তা করি, জিডিপি নিয়ে চিন্তা করি, হ্যাঁ, রওনক হাসান লিখেছেন স্যার এডিবি নিয়ে কি আলোচনা করে ফেলেছেন? আমার নেট প্রবলেম ছিল না ভাইয়া। এডিবি নিয়ে, যদিও এটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাট এডিবি নিয়ে আমরা আলোচনা করবো স্নায়ুযুদ্ধের সময়, যে এডিবি কি কারণে কোন প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছিল, কেমন, তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা স্যার, দোহা রাউন্ড কি 2001 থেকে নাকি 2012 থেকে? আমি না, দোহা রাউন্ড 2000, আমার মনে হয় 2001 থেকে হবে। এটা হয়তো আমার ভুল হয়ে গেছে বলতে। দোহা রাউন্ড 2001 থেকেই যতদূর মনে পড়ছে আমার, 2012 হবে না। ঠিক আছে, এটা আমি একটু পরবর্তীতে দেখে নেব। আচ্ছা, সেটা হলো ওই এডিবির প্রতিষ্ঠার বিষয়টা আমি আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। ওমর ফারুক আপেল লিখেছেন স্যার ইন্ডেক্স কে কোনটা প্রকাশ করে একটু যদি বলতেন ভাইয়া। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, দারিদ্র বিমোচন কৌশলপত্র প্রণয়ন করে হচ্ছে আইএমএফ। তারপরে মানব উন্নয়ন সূচক, বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহানের আইডিয়া থেকে ইউএনডিপি, এটা 1990 সাল থেকে প্রকাশ করে আসছে মানব উন্নয়ন সূচক। এবং মানব সম্পদ উন্নয়ন সূচক যদি সেটা বলে, এইটা করে হচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের একটা উইং আছে, এটাকে বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউট বলে। কেমন? ওই ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউটের আন্ডারে ওসাইন্ডার গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটাই বেসিক্যালি এই রিপোর্টটা প্রকাশ করে। আচ্ছা, এখন আসেন, আমরা যদি ইউরোপীয় ইউনিয়নকে যদি আমরা অর্থনৈতিক ওই জিডিপির দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা বলতে পারো বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। কেমন? কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ভাইয়া সদস্য সংখ্যা কয়টা যদি আমি বলি, সদস্য সংখ্যা আপনারা বলেন কয়টা? ব্রিটেন তো বের হয়ে গেল, কটা থাকে? আর ডাব্লিউটিও সদস্য দেশ কয়টা? ডাব্লিউটিও সদস্য প্রথমে 165টা, কিন্তু 165টা হলেও ওর টোটাল জিডিপি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জিডিপি থেকে কম। ঠিক আছে? যার কারণে সবচেয়ে বড় অর্থনৈতিক জোটটা যদি আমি জিডিপির প্রেক্ষিতে বলি, তাহলে সেটা হবে হচ্ছে, জিডিপির প্রেক্ষাপটে আমি বলি, তাহলে হবে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর যদি ওভারঅল ভলিউমের দিক থেকে চিন্তা করি, তাহলে হবে ডাব্লিউটিও।
আচ্ছা, আশা করি মানে এই বিষয়ে আপনার কনফিউজটা ক্লিয়ার হবে বলে আশা করি। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা আলোচনা না বাড়াই, আজকে আলোচনাটা শেষ করি। তো আজকে আমাদের সাথে শাওন স্যার আসছেন। তো শাওন স্যার কিছুদিনের মধ্যেই আপনাদের সংবিধান নিয়ে এবং বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। শাওন স্যার, আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য যদি কিছু বলেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই মানে ফলপ্রসূ আকারে আসবে এবং আফনান স্যার খুবই সুন্দরভাবে আজকের এই বিষয়গুলো খুব ভালোভাবে আলোচনা করলো। আপনারা খুব এটা আশা করি আরও একবার যদি আপনারা রেকর্ডিংটা ভালো মতো শুনতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মাথায় গেঁথে যাবে। আর আমিও আসছি আপনাদের সাথে, আপনাদের সামনে আসবো, আমাদের বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে বিভিন্নভাবে কথা বলবো। ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা বাসায় থাকেন, ঘরে থাকেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ সামনেই। হ্যাঁ স্যার, স্টোরি এখন অনেকক্ষণ আলোচনা করে সবার তো মোটামুটি রওনক হাসান স্যার ডাব্লিউটির মেম্বার 164, 165 হবে, আর সর্বশেষ সদস্য ফিলিস্তিন। কেমন? আচ্ছা, তাহলে আমরা একটা অদ্ভুত একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। রাসেল আহমেদ রাজ, শাহাদুত স্যার কি সংবিধান পড়াবেন না? ভাইয়া, একটা বিষয় মাথায় রাখবেন, শাহাদুত স্যার কিন্তু খুবই ভাইটাল একটা পোস্টে গভর্নমেন্ট জব করেন, এবং উনি যেই পোস্টে জব করেন তাতে লাইভে এসে ক্লাস নেওয়া কিন্তু ওনার পক্ষে সম্ভব নয়। এটা কিন্তু বুঝতে হবে। উনি কিন্তু একজন সিনিয়র জাজ, হ্যাঁ, ওনার পক্ষে কিন্তু এভাবে এসে লাইভে ক্লাস নেওয়া সম্ভব নয়। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর কিছু বাইন্ডিংস থাকে, তো যার কারণে আর ওনাদের ক্ষেত্রে বাইন্ডিংস আরও বেশি। আচ্ছা, শুভ রহমান স্যার, ওয়ার্ল্ড ব্যাংক কোন 8 সেক্টর নিয়ে কাজ করে? আমি বলেছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজির যে 8টা লক্ষ্য ছিল, ওই 8টা লক্ষ্যই ওর কাজের ক্ষেত্র বর্তমানে। আগে প্রথম 5টা ছিল, পরে 6টা হয়েছে, এখন 8টা নিয়ে কাজ করে, ওই এমডিজির ওই লক্ষ্যগুলো নিয়ে। আচ্ছা, এবার আসেন আমরা 100 বছরেরও একটু পিছনে, 100 বছরের স্যার ইকবাল স্যারের ম্যাপটা কিভাবে পেতে পারি? নীলক্ষেত না খুললে এটা পাওয়া পসিবল নয়। হ্যাঁ, আমি আজকেও একটা জরুরি কাজে ব্যাংকে গিয়েছিলাম। হ্যাঁ, আর একটা বিষয় হলো ভাইয়া, যে আমরা যদিও মনে করেন যে আমাদের এখানে আরও কয়েকজন টিচার আসবেন, উনি হয়তো বা কনফার্মের ক্লাস নেন না, হ্যাঁ, উনি হয়তো বা কনফার্মের ক্লাস নেন না, কিন্তু শাহাদুত স্যার কিন্তু শুধু কনফার্মের ক্লাস নেন, যার কারণে ওনার জন্য উনি কিন্তু এই পেজে এসে আসলে ওনার পক্ষে শেয়ার করা যাবে না। আমাদের এখানে আরও অনেক টিচার আসবেন যারা হয়তো বা কনফার্মে ক্লাস নেন না, বাট আমাদের এই পেজের সাথে যুক্ত থেকে আমাদের আন্তরিকতা ভালোবাসার জায়গা থেকে আসবেন, হয়তো কেউ কনফিডেন্সের টিচার হতে পারেন, পরিক্রমার টিচার হতে পারেন, ঠিক আছে। আমরা আসলে আমাদের যেহেতু আমাদের সব জায়গার স্টুডেন্টই আছে, আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। এই পেজ থেকেই আপনারা আপনাদের যে বিভিন্ন ইস্যু শেয়ার করে দেবেন। আমাদের বিশেষ কনফার্মের কয়েকটা শাখা থেকে তারা রেগুলার শেয়ার করে, এবং অন্যান্য বেশ কয়েকটা ব্রাঞ্চ, অন্যান্য প্রতিষ্ঠান তারাও শেয়ার করে। হ্যাঁ, আমরা এটা সবার জন্য উন্মুক্ত, হ্যাঁ, এটা সবার জন্য উন্মুক্ত, এবং অনেক হয়তো বা অন্য প্রতিষ্ঠানের টিচারও এসে আপনাদের সাথে ই করবেন। হ্যাঁ, স্পেসিফিকভাবে আমরা একটি নির্দিষ্টই আমরা রাখছি না, আপনাদের সুবিধার্থে। কেমন? আমরা সবার জন্য এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম আমরা করার চেষ্টা করছি আর কি। কেমন? আচ্ছা, আমি এখন গল্পটা বলি। সময়টা ছিল 1911 সাল। ইটালির একটি শহর, সেই শহরে একটি শহর থেকে তার পার্শ্ববর্তী আরেকটা শহরে যাওয়ার জন্য রেল লাইন স্থাপিত হয়। ওটি ছিল ওই দুই শহরের সংযোগস্থলের ফার্স্ট রেল লাইন। ওই রেল লাইন ওই শহরে যাওয়ার জন্য মাঝখানে একটা পাহাড় ছিল, পাহাড়ের ভিতর দিয়ে ছোট্ট একটা টানেল তৈরি করা হয়। আপনারা অনেক সময় পাহাড়ের মধ্যে টানেল দেখেছেন, যে টানেল দিয়ে রেলগাড়ি বা বাস বা অন্য কিছু ঢোকে।
এবং অপর পাশ দিয়ে বের হয়। তো ওটি যেহেতু ফার্স্ট ছিল এবং ওই ট্রেনের যাত্রী হওয়ার জন্য অনেকেরই কিন্তু আগ্রহ ছিল। যেমন টাইটানিক জাহাজ যখন ফার্স্ট সমুদ্রে তার ফার্স্ট ভয়েসটা শুরু করে আর কি, তখন কিন্তু সেটার টিকিটের দামও ছিল অনেক, অনেকেই সেটা চেষ্টা করেছিল, কিন্তু সেটি কিন্তু তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তো ওই ট্রেনে যাত্রী হওয়ার জন্য টোটাল 100 জন, 100টা সিট ছিল, 100 জন যাত্রীকে ফিক্সড করা হয় সেই শহর থেকে। তো কথা ছিল যে এই শহর থেকে ট্রেনটি পার্শ্ববর্তী শহরে যাবে, অল্প সময়ের জার্নি, ওই টানেলটা ভিতর দিয়ে ওই পাশে যাবে এবং আবার ওখান থেকে চলে আসবে। এটা একটা উদ্বোধনী একটা জার্নি ছিল আর কি। তো এটার জন্য 100 জন যাত্রী এবং ওই ট্রেনের ড্রাইভার সহ টোটাল 6 জন ক্রু ছিল, 6 জন মেম্বার ছিল। তো যথারীতি সম্পূর্ণ দিনের বেলা সকালে সবার উপস্থিতিতে ট্রেনটি যাত্রা শুরু করে তার পার্শ্ববর্তী শহরের দিকে। কিন্তু সবাই দূর থেকে দেখছিল। ট্রেনটি যখনই টানেলের মধ্যে ঢুকে পড়ে, সবাই আশা করছিল ওই পাশ দিয়ে তো এখন বের হবে, কিন্তু ট্রেনটা টানেল থেকে আর বের হচ্ছে না। এটা সবাইকে চিন্তায় ফেলে দেয় এবং অনেকক্ষণ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ট্রেন টানেল থেকে বের হয় না। তখন সবাই চিন্তা করে হয়তোবা টানেলের মধ্যে ট্রেনটি ঢুকে হয়তোবা ওর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বিকল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে। এই জন্য কিছু লোক তারা হাতে লাইট নিয়ে, দিনের বেলা ছিল কিন্তু টানেলের ভেতর তো অন্ধকার, তারা টানেলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, টানেলটা কিন্তু খুব বেশি বড় ছিল না। ট্রেনের টোটাল লেন্থ থেকে টানেলটা বড় ছিল, এটা ঠিক আছে, কিন্তু ওটা খুব বেশি বড় না। তো এখন তারা যখন টানেলের মধ্যে ঢুকে পড়ে, তখন তাদের ভাষ্য অনুযায়ী যে টানেলে ঢুকে পড়ার আগে তাদের শরীরের মধ্যে অদ্ভুত এক ধরনের শিহরণ তারা অনুভব করছিলেন। কেউ যেন বলছিল যে এর মধ্যে এসো না, এর মধ্যে এসো না, এরকম তাদের ফিল হচ্ছিল। কিন্তু তারপর তারা তো হাতে লাইট নিয়ে টানেলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু মজার বিষয় কি জানেন, যে ওই টানেলের মধ্যে কোনো ট্রেন ছিল না এবং ওখানে কোনো গর্তও ছিল না যে ট্রেন ভেঙে একদম মাটির অভ্যন্তরে প্রবেশ করেছে, একদম পরিষ্কার। আবার পাশে পড়ে গেছে তাও না, টানেলের দুই পাশে তো পাহাড়, পাথরের পাহাড়, মানে টানেলের জায়গাটা তো খুব, আপনারা দেখেছেন না, মানে অর্ধবৃত্তাকার এরকম হয়ে থাকে টানেলগুলো। তাহলে ট্রেনটা গেল কোথায়? বহু গবেষণা হয়েছে, কখনোই ওই ট্রেনের আর অস্তিত্ব পাওয়া যায়নি, আর পাওয়াই যায়নি। কিন্তু একটা রহস্য দীর্ঘদিন পর উদ্ঘাটিত হয়। সেটা হচ্ছে মেক্সিকোর একটি প্রত্যন্ত অঞ্চল বলতে মানে সেখানকার, ওরা তো বেশ উন্নত, আমাদের দেশের মতো প্রত্যন্ত অঞ্চল সেখানে না। সেখানে হঠাৎ করে 104 জন পাগল, মানে মেন্টালি সিক ব্যক্তি, একদম ফুল পাগল না, মানে বলতে পারেন 60% পাগল 40% ভালো, এরকম 104 জন ব্যক্তি তাদেরকে পাওয়া যায় এবং একই সাথে। এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে তোমরা কে, কোথা থেকে আসছো, ওরা বলে আমরা ট্রেনে করে ইটালি থেকে এইখানে চলে আসছি। এখন বলে যে কি বলো, কোথায় ইটালি, কোথায় মেক্সিকো? ইটালি থেকে মেক্সিকোর দূরত্ব 10,000 কিলোমিটার, তার মাঝখানে আটলান্টিক মহাসাগর রয়েছে, ট্রেন কিভাবে এখানে আসতে পারে? আর ট্রেনও কোথাও পাওয়া যাচ্ছিল না। আর মজার বিষয় কি জানেন, যখন ওই 104 জন ব্যক্তিকে ওখানে পাওয়া যায়, তখন মেক্সিকোতে সময় ছিল হচ্ছে 1845 সাল। খেয়াল করেছেন, ওনারা কিন্তু অতীতে চলে গেছেন, 1845 সালে চলে গেছেন। তারা টাইম ট্রাভেল করেছেন, টাইম ট্রাভেল করে 1845 সালে চলে গেছেন। এবং দেখেন, ট্রেনে টোটাল যাত্রী ছিল কিন্তু 106 জন। 2 জন যাত্রীকে পাওয়া গিয়েছিল অচেতন অবস্থায় রাস্তার পাশে, ওই টানেলের পাশে। তো তাদেরকে যখন ওই 1911 সালে আর কি, যখন ওই লোকজন টানেলে ঢুকেছিল তখন, এবং তারা বলেছিল যে ট্রেনটা যখন টানেলে ঢোকে তখন তারা টানেলের মধ্যে অদ্ভুত এক ধরনের সাদা ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় এবং এটা দেখে ওরা খুব ভয় পায়
এবং ওই দুইজন ট্রেন থেকে ঝাঁপ দেয়। ওই দুইজনই বেঁচে গিয়েছিলেন এবং ওই মেক্সিকোর ওই মেন্টাল হসপিটালের নথিতে তারা তাদের যে নাম বলেছিল, পরবর্তীতে সেটি যখন উদ্ঘাটিত হয় বহু বছর পর, ইটালি থেকে যারা আসলে হারিয়ে গিয়েছিলেন, পরে দেখা যায় ওই 4 জন ব্যক্তি যাদের নাম পাওয়া যাচ্ছিল ওরাই ছিলেন সেই ট্রেনের যাত্রী। এটা আসলে কিভাবে সম্ভব? এবং আরও একটা মজার বিষয় জানেন, সেটা হচ্ছে যে ওখানে একজন ব্যক্তির হাতে একটা বক্স ছিল, সেই বক্সে, ওই বক্সটা কত সালে তৈরি হয়েছিল সেটা সাল লেখা ছিল। সেখানে লেখা ছিল যে 1908 সাল, 1908 সাল। তো অথচ ওনারা যে সময়টাতে গিয়েছেন তখন হলো 1845 সাল। এটা আসলে কিভাবে সম্ভব? এটা এখনো পর্যন্ত মেক্সিকোর মিউজিয়ামের নামটা আমি ঠিক বলতে পারছি না, মেক্সিকোর মিউজিয়ামে সেই বক্সটি রাখা আছে এবং ইটালির মিলান শহরের মিউজিয়ামে ওই ট্রেনটির একটি রেপ্লিকা রাখা আছে এবং ওই 104 জন বিভিন্ন সময় যাদেরকে সমাহিত করা হয়েছে, বিভিন্ন সময় পরবর্তীতে মারা গেছেন ওই মেন্টাল হসপিটালের, ওনারা কিন্তু সারা জীবন আর ভালো হন নাই। হ্যাঁ, ওনারা আস্তে আস্তে আরো বেশি করে পাগল হয়ে গিয়েছেন এবং তারা যখন মারা গিয়েছেন তাদের কবরও কিন্তু মেক্সিকোর ওই গ্রামটিতে আছে এখনো। এটি একটি রহস্য। সবাই বলে তারা টাইম ট্রাভেল করেছেন। এখন প্রশ্ন হলো, টাইম ট্রাভেল কি আসলে আদৌ পসিবল কিনা? টাইম ট্রাভেল আসলে পসিবল কিনা এটা একটা বিষয়। তো আমরা যদি ইসলামী বিষয় চিন্তা করি, আমাদের কোরআনের দিকে চিন্তা করি, তাহলে আমরা দেখি যে হ্যাঁ, টাইম ট্রাভেল পসিবল। কিভাবে পসিবল? দেখেন, টাইম ট্রাভেল কিভাবে পসিবল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোরআনে বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, যে কত পবিত্র সে সত্তা, যে সত্তা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন এবং তারপরে ঊর্ধ্বাকাশে। দেখেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু উনি যে অজু করছিলেন, সেই অজুর পানি গড়াচ্ছিল, যেমন আমরা মনে করেন যে আমরা কোথাও পানি ঢেলে দিয়েছি, পানিটা গড়িয়ে পড়ে যাচ্ছে, এবং উনি দরজার শিকল খুলেছেন, সেই শিকলটা নড়ছে। তো এখন উনি যখন ফিরে এসেছিলেন তখন দেখেছেন সেই অজুর পানি গড়িয়ে যাচ্ছে এবং দরজার শিকল, তার মানে এক সেকেন্ড হয়তোবা, 1-2 সেকেন্ড হয়তোবা মাঝখানে উনি ছিলেন না। কিন্তু আসলে উনি কি তাই? উনি কিন্তু কোটি কোটি আলোকবর্ষ দূরে আমাদের স্রষ্টার সাথে সান্নিধ্য লাভের জন্য গিয়েছিলেন। এই সময়টাকে উনি কিন্তু টাইম ট্রাভেল করেছিলেন, সময়টা ওনার জন্য স্থির হয়েছিল, তাই না? তো আসলে টাইম ট্রাভেল যদি আমরা চিন্তা করি, কোরআনের দৃষ্টিতে কিন্তু আসলে টাইম ট্রাভেল পসিবল। এরকম আরো অসংখ্য টাইম ট্রাভেলের অনেক ঘটনা কিন্তু পৃথিবীতে আছে যেটা আজও রহস্য উন্মোচিত হয়নি। অনেকে বলে টাইম ট্রাভেল পসিবল। তো আপনাদের জন্য আজকে এটাই ছিল ঘটনা। অনেক কষ্ট করে, অনেক লোড নিয়ে পড়েছেন আমার সাথে। তারপরে এই যারা সূরা কাহাফে তো যুবকদের কথা আছে, দেখেছেন ওরা ঘুমিয়েছিল বহু বছর, 300 বছরের উপরে ওনারা ঘুমিয়েছিলেন। এই সময় কিন্তু ওনারা একটা টাইম ট্রাভেল করেছিলেন। তার মানে দেখেন, টাইম ট্রাভেল কিন্তু আমাদের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন চাই না, আমরা অনেক সময় বলি না যে এই সময়টা ভালো না, আর যদি 500 বছর আগে ফিরে যেতে পারতাম। আল্লাহ দোয়া যদি কবুল করে ফেলে এবং সম্রাট আকবরের সময় যদি ফিরে চলে যান, কি আছে কপালে আল্লাহ মাবুদ ভালো জানেন। আজকে এ পর্যন্তই থাকলো। স্টোরিটা কেমন লাগলো জানাবেন, ক্লাসটা কেমন লাগলো জানাবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আবারও সবাইকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।